আচ্ছা, আস্তে আস্তে আসবে। মাত্র তো 10টা বাজলো। বেসিক্যালি 10টা 5-এর ভিতরে সবাই চলে আসে আজকে। মনে হচ্ছে একটু পরেই আসবে, তো আমরা ঠিক 2-3 মিনিট ওয়েট করে ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে। মিজান ভাই কি আসছেন আজকে? মিজান ভাইয়া ও আসছে, দেখা যাচ্ছে। জি ভাই, আসছি। মিজান ভাইয়া ভালো আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ। জিএফআই এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। জিএফআই নিয়ে অনেকেই প্রবলেমে আছেন। আজকে একটু সহজ করে দেবো সিলেবাসটাকে। আহ 10টা, আমি রেকর্ডটা একটু off। না না না, জি। আরে এনে কত ক্লাস করতেছি লাইভ 2 সেকেন্ড দাও যাও। আচ্ছা, আপনারা যারা হচ্ছে কি আনমিউট করা আছেন, কাইন্ডলি একটু মিউট করে দিবেন। জাস্ট যখন আপনার দরকার হবে তখন হচ্ছে মিউট আনমিউট করবেন। আদারওয়াইজ আপনি তখন মিউট করে রাখবেন, কারণ হচ্ছে কি আপনার কারণে, একজনের কারণে কিন্তু সবাই আসলে বিরক্ত হবেন। তো সে কারণে জাস্ট বেসিক একটা কার্টেজি, এটা হচ্ছে কি মিউট করে রাখা। শুধুমাত্র প্রয়োজনে আপনি যখন কোনো কথা বলবেন বা কোশ্চেন করবেন অথবা কোনো কিছু জানতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, আমি ওই যে ভাইয়া যে বিষয়টা নিয়ে বলেছিল যে সাবজেক্টটার উপরে, 10টা 9 হয়ে গেছে, আমরা স্টার্ট করে ফেলি কারণ টাইম তো আসলে লিমিটেড। তো সে কারণে স্টার্ট করি যে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিষয়টা নিয়ে আজকে ফার্স্ট ক্লাস। তো আজকে বেশি কিছু আলোচনা করবো না, জাস্ট বেসিক জিনিসগুলো আলোচনা করবো যে কি কি পড়বেন, কি কি বাদ দিবেন, আর পাশ করার জন্য আসলে কি কি দরকার। দেখেন, বেসিক জিনিসগুলোর সাথে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যে এখানে মডিউলগুলো আছে, 8টা মডিউল আছে। এই 8টা মডিউলের ভিতরে শুরুতে যদি আমরা দেখি যে কনসেপ্ট এন্ড প্রিরিকুইজিট যেগুলো আছে, সেটা হচ্ছে কি আসলে কিছু বেসিক কনসেপ্ট আছে। যে আপনার কর্পোরেট গভর্নেন্স এর অথবা গভর্নেন্স এর, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে গভর্নেন্স গুলো আছে সেগুলা, এগুলো হচ্ছে কি ধরনের কর্পোরেট গভর্নেন্স কিভাবে চলে, এগুলোর সুবিধা অসুবিধা কি, বেনিফিট কি আছে। অথবা ব্যাজেল প্রিন্সিপাল যেগুলো আছে, ব্যাজেল প্রিন্সিপাল সাথে আমরা সবাই পরিচিত যারা ব্যাংকে আছেন। এরপরে হচ্ছে কি ব্যাংকের যে মিশন, ভিশন, পারপাস, ব্যান্ড প্রমিস, কোড অফ কন্ডাক্ট, এগুলোর সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। অনেকেই হচ্ছে কি গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে একটু ঘাবড়ে যাচ্ছেন, আসলে এগুলো কিচ্ছু না। আপনি আপনার ব্যাংকে আপনি ওই মানে প্রত্যেকটা টপিক্স এর সাথে এগুলো পরিচিত। কারণ অপরিচিত কোনো টপিক্সই এখানে আসলে নাই। আপনি যখন পড়তে যাবেন দেখবেন, ধরেন আমি ধরে নিলাম হচ্ছে কি আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না। আমি কিন্তু এখানে যাদেরকে আসলে বেসিক্যালি পড়াই কিংবা যারা আমার কাছে পড়েন, বেসিক্যালি আমি ধরে নিই যে আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না। মানে আপনি একটা ইনিশিয়ালি এই জিনিসগুলো জানেন এখন, অথবা শুনছেন, কিন্তু এখন শুনতে গিয়ে দেখেন আমি যে জিনিসটা করে থাকি সেগুলো হচ্ছে এগুলোর সাথে রিলেট করে দিই। আপনি দেখেন প্রত্যেকটা সাবজেক্টে আমি রিলেট করে দিচ্ছি, এবং প্রত্যেকটা সাবজেক্টে যে টপিকস গুলো আছে, খুব কম টপিকস আছে যেগুলোর সাথে আপনি পরিচিত না। যেমন হতে পারে যারা ইকোনমিক্স পড়ে আসেন নাই। আচ্ছা, আনমিউট করা কি আছেন? মঈনুদ্দিন ভাইয়া, আমি আপনাকে মিট করলাম। আপনি এরপরে হচ্ছে কি মিট মিট করে রাখবেন, যখন দরকার হবে তখন হচ্ছে শুধু কথা বলবেন। আচ্ছা, না হলে কিন্তু এখানে নয়েজ হচ্ছে ভালোই। আর কনসেন্ট্রেশনটা কিন্তু ব্রেক হয়, বুঝছেন? কনসেন্ট্রেশনটা ব্রেক ব্রেক হলে কিন্তু আমি ক্লাসটা, ওই যে টাইমটা কিন্তু বেড়ে যাবে, বা সবার মানে সবার কনসেন্ট্রেশনের প্রবলেম হবে। কারণ ক্লাসের টাইমটা খুবই লিমিটেড সময়, আর রাত্রে বেলায় আপনারা সবাই ঘুমাবেন, সকালবেলায় অফিস আছে। আচ্ছা, যে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে মানে আমি যেটা যে এমফাসাইজ করি সেটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা মডিউলের সাথে, প্রত্যেকটা টপিক্সের সাথে আপনাকে ব্যাংকের সাথে রিলেট করে ফেলতে হবে, এবং কোনো বিষয় কিন্তু ব্যাংকের থেকে অপরিচিত বিষয় না। এবং খুব কম বিষয় আছে যেগুলো অপরিচিত হইতেও পারে, যেমনটা হচ্ছে কি ইকোনমিক্সে আসতে পারে। ইকোনমিক্সে কিছু টপিকস আছে যেগুলো হচ্ছে আপনি হয়তো অপরিচিত। তারপরে কোন সাবজেক্টটা হতে পারে, তারপরে আর কোনো আসলে সাবজেক্ট নাই, বাকি 5টা সাবজেক্ট হচ্ছে কি মিল থাকবে, আপনার ব্যাংকের সাথে রিলেটেড, একবারে ওতপ্রোতভাবে জড়িত। হয়তো দুই একটা কন্টেন্ট বা দুই একটা টপিক এদিক সেদিক হইতে পারে, বাট আপনি মনে রাখেন মোর দেন 80% আপনার যে টপিকস গুলো আছে, কন্টেন্ট গুলো আছে, সেগুলো হচ্ছে আপনার ব্যাংকের সাথে রিলেটেড। সামহাও আপনি এটা শুনছেন অথবা আপনি এটা কাজ করছেন নাও, একবারে যদি কিছু নাও হয়, অন্তত আপনি জানেন যে এই জিনিসটা ব্যাংকে আসলে ইউটিলাইজ করা হয়।
সো একবারে ঘাবড়ানোর কিছু নাই। এই যে গভর্নেন্স এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অনেকে ভাবতো সেটা নতুন একটা সাবজেক্ট, এখানে তো অনেক কিছু অ্যাড করছে, আসলে এগুলো কিচ্ছু না। ওই যে আপনার বেসেল প্রিন্সিপাল, আপনার যে কি কর্পোরেট গভর্নেন্স, বেনিফিট অফ কর্পোরেট গভর্নেন্স, ব্র্যান্ড, তারপরে মিশন ভিশন, এই জিনিসগুলো তো আপনি ব্যাংকে আছে, আপনার ওয়েবসাইটে ঢুকলে দেখবেন একটা ব্যাংকের মিশন আর ভিশন কোনটা, ব্যান্ড প্রমিস কোনটা, কোড অফ কন্ডাক্ট আপনাকে প্রত্যেক যখন হচ্ছে আমরা জয়েনিং করি ব্যাংকে, জয়েনিং করার শুরুতে আমার মনে আছে সাউথ ইস্ট ব্যাংকে হচ্ছে কি আমাদেরকে একটা কোড অফ কন্ডাক্ট ধরা দিয়েছিল, মানে একবারে বুশিয়ার আকার একটা একটা বই আকারে ছোট। তো কোড অফ কন্ডাক্ট তো সেই সময় মানে একটা এমপ্লয়ি জাস্ট ঢোকার সময় কিন্তু কোড অফ কন্ডাক্টের সাথে পরিচিত ব্যাংকের। এবার আসেন 2 নম্বরে কি থাকে, 2 নম্বর যে মডিউলটা আছে আমি এটাকে ছোট করে দিব, জাস্ট একটু আলোচনা করি। বোর্ড, বোর্ড এন্ড ইটস রেসপন্সিবিলিটিস। আচ্ছা, প্রত্যেকটা ব্যাংকের হচ্ছে একটা বোর্ড আছে, ওই বোর্ডের কাজ কি কি করে, গাইডলাইন্স কি। ওই বোর্ডটা আর নিজে নিজে মানে প্রতিষ্ঠা হয় না, ওই বোর্ড প্রতিষ্ঠা করার জন্য কিছু গাইডলাইন্স আছে, কারা চালায় গাইডলাইন গুলা, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়, এই জিনিসগুলো হচ্ছে মডিউল বি। আর মডিউল সি হচ্ছে কোনটা, কোনটা সেটা হচ্ছে কি সিইও এন্ড সিনিয়র ম্যানেজমেন্ট। আপনার ব্যাংকে প্রত্যেকের একটা সিইও আছে, সিইও এন্ড এমডি। তো ওনাদের আসলে কাজ কি, ওনাদের মানে কি কি কাজ করে থাকে, কিভাবে এটা গঠিত হয়। এরপর হচ্ছে ওই অর্গানাইজেশন, যে আমাদের অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনটা কালচার কি, বিজনেস স্ট্র্যাটেজি কি, সিনিয়র ম্যানেজমেন্টের কাজ কি, এরা কিভাবে রিফর্ম হয়, কিভাবে গঠন হয়, এগুলো হচ্ছে সিইও। ক্যাপিটাল অ্যাডেকুইসি এন্ড ক্যাপিটাল লিকুইডিটি এন্ড অ্যাসেট, এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে তো সারাদিনই কাজ করেন যারা হচ্ছে হেড অফিসে সিনিয়র ম্যানেজমেন্ট থাকেন, এরা এই ক্যাপিটাল গুলো নিয়ে লিখবে, যদিও এগুলো ব্রাঞ্চে এন্ড একটু খুব একটা কাজ নেই। আর রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল, এটা এই মডিউলটা আমি টোটালি বাদ দিছি, এটা আমরা পড়বো না। তারপর হচ্ছে সাবসিডিয়ারি এন্ড আদার বিজনেস, সবচেয়ে সহজ মডিউল হচ্ছে এটা। এরপর হচ্ছে কি এটা এটা আজকে পড়বো, এই টপিক্সটাই আজকে পড়ে শেষ করে দিব। সাবসিডিয়ারি এন্ড আদার বিজনেস, সাবসিডিয়ারি হচ্ছে কি, ওই যে আহ, আমি বললাম আপনি কিন্তু পরিচিত প্রত্যেকটা টপিক্স এর সাথে, ব্রোকারেজ কারা, মার্চেন্ট ব্যাংকিং কোনটা, কাস্টোডিয়ান সার্ভিস কি কি অফার করে, ওবিইউ কি, ইসলামিক উইন্ডো কি, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম কি, এজেন্ট ব্যাংকিং, এগুলো কি জিনিস, এগুলো একদম দেখেন একদম সিম্পল জিনিস। এরপরে জি হচ্ছে কি স্টেক হোল্ডার গভর্নেন্স। স্টেক হোল্ডার কারা, ওই যে আমাদের আশেপাশে যারা আছে, মানে কাস্টমার, সাপ্লায়ার, গভর্নমেন্ট, রেগুলেটরি বডিজ, এমপ্লয়ি, সবাই হচ্ছে স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডার কারা, এদের রেগুলেশন কি, এদের সাথে রিলেশনশিপ কি, তারপরে হচ্ছে কি এদেরকে কিভাবে ম্যানেজ করতে হয় অথবা এদেরকে কিভাবে খুশি রাখতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আসলে স্টেক হোল্ডার গভর্নেন্স, এই জিনিসগুলো এখানে ম্যানেজ করা আমরা শিখবো। তারপরে লাস্ট যে মডিউলটা আছে সেটা হচ্ছে ফিউচার আউটলুক অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের যে ভবিষ্যৎটা কি হবে। তো এইখানে হচ্ছে কি কিছু বিজনেস টেকনিক্স হয়তো আমরা শিখবো, যেগুলো হচ্ছে মার্কেট কি মানে ব্র্যান্ডিং, মার্কেট পজিশনিং, ডিজিটাল এজেন্ডা, ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাবিলিটিস, সাকসেশন প্ল্যান, এইসব জিনিসগুলো শিখবো। এগুলো হচ্ছে ফিউচার আউটলুক অফ দ্য অর্গানাইজেশন, একটা একটা অর্গানাইজেশনের যে ফিউচার আউটলুকটা, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার এই সাবজেক্টটার ভিতরে আমরা শিখবো। তো এখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে কি, আপনি শিখলে হচ্ছে কি অনেক শিখতে পারেন, অনেকগুলা বই ওয়েবসাইট ঘাটাঘাটি করে আপনি শিখবেন, বাট আপনার পরীক্ষায় পাশ করার জন্য আমার হ্যান্ড নোটস এর বাইরে আপনার কিচ্ছু লাগবে না। হ্যান্ড নোটস আশা করি হচ্ছে কি আপনাদের হাতে আছে, এই হ্যান্ড নোটস এর বাইরে আপনার আর কিছুই লাগবে না। হ্যান্ড নোটস এ আমি একবারে গুছাই, একবারে গুছাই দিছি, যেটা হচ্ছে কি ধরেন আমরা যখন ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, যে সময় পড়াশোনা করতাম তখন তো হচ্ছে কি পরীক্ষার আগে 3-4টা বই কেটে সবচেয়ে সহজ করে হচ্ছে গুছাই নিতাম, যে পরীক্ষার আগে আমি এই 5টা এই পরীক্ষার আগে 4-5 দিন আমি হচ্ছে কি এই নোটগুলা এই কোশ্চেন গুলা পড়বো এবং পরীক্ষা আসলে এগুলাই লিখবো। এখন আমি হচ্ছে জাস্ট সেই কাজটাই করে দিচ্ছি এবং আমি সেগুলোই আলোচনা করবো, আপনার আর কিছু পড়ার দরকার নেই, অন্য কোনো বই হ্যান্ড নোট কিছু লাগবে না, জাস্ট এগুলোই পড়ে যাবেন ইনশাল্লাহ, পরীক্ষা পাশ করে চলে আসবেন। এখন আসেন আপনারা জাস্ট একটা লিখে নেবেন, যেটা হচ্ছে কোন মডিউল গুলো হচ্ছে কম্পারেটিভলি এক মানে ইজি, আপনি কোন মডিউল গুলোতে এমফাসাইজ করবেন, যে আপনি এই মডিউল গুলো হচ্ছে সবগুলা টপিকস আপনি ভালো করে আমার নোটসে যা যা আছে সবগুলো শিখে যাবেন, এবং অন্যগুলো হচ্ছে কি জাস্ট একটু দেখে যাবেন, যদি বাই এনি চান্স কোনো ধরনের প্রবলেম হয় যাতে আপনি আনসার করতে পারেন। কিন্তু আপনার মূল টার্গেট ফোকাস থাকবে হচ্ছে কি আপনি আপনি এইগুলা থেকে আনসার করবেন। আর যে মডিউল গুলো হচ্ছে কি আপনি এমফাসিস কম করবেন সেগুলো হচ্ছে কি আপনি আসলে মানে তারপরে আনসার করবেন, চেষ্টা করবেন যে এরপরে যদি কোনো সব কারণে এই 5টা থেকে আপনি আনসার করতে পারতেছেন না, দেন ওইগুলা থেকে নিয়ে নেবেন। এটা হচ্ছে টেকনিক। এখন এর আগে আমাকে একটু বলেন, দুই একজন জাস্ট আনমিউট করে, যে আপনার ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা আর আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা। জি ভাই, শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি স্লাইডটা। ওকে, থ্যাংক ইউ মিজান ভাইয়া, তাহলে আপনি মিউট করে ফেলেন, আর একজন যদি আমাকে রেসপন্স করেন। জি ভাই, শুনতেও দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, তাহলে মিউট করে ফেলেন, তাহলে আমি স্টার্ট করছি। হ্যাঁ, এখন আপনারা একটু জাস্ট একটু হাতে যদি পেন্সিল বা কলম থাকে একটু দাগায় নেবেন সিলেবাসটাকে। সিলেবাসটা আমি এর ভিতরে দিয়ে আমার নোটস এর ভিতরে সিলেবাসটা অ্যাড করে দিয়েছি। তো নোটস এর ভিতরে আপনি দাগায়েন, যে জিনিসটা প্রথম যে 5টা পড়বো এই 5টা হচ্ছে, দেখেন আসেন মডিউল সি, মডিউল সি দাগ দেন।
তারপরে হচ্ছে কি দেখেন মডিউল ডি, এরপরে হচ্ছে মডিউল এফ, তারপরে মডিউল জি, এরপরে মডিউল এইচ। এই পাঁচটা দেখাইছেন। এখন দেখেন এই পাঁচটা হচ্ছে আমাদের মূল টার্গেট, এগুলো হচ্ছে একবারে সহজ। এখন এই পাঁচটাকে টার্গেট ধরে রাখবো, মানে এই পাঁচটার একটা টপিকসও আপনি কিন্তু না বুঝে যাবেন না আমার নোটসে যা আছে, যাতে আপনি যেভাবে কোশ্চেন করুক, কনসেপচুয়াল কোশ্চেন করলেও আপনি লিখতে পারেন। এই পাঁচটা হচ্ছে কি আপনি আপনার মূল টার্গেট, এই পাঁচটা থেকে আপনি আনসার করবেন। কারণ আপনার আনসার করা দরকার হচ্ছে 100 মার্কসের আনসার, 100 মার্কসের জন্য 10টা কোশ্চেন থাকবে পরীক্ষা। এবং এই 10টা কোশ্চেন থাকলে আপনার 10টা কোশ্চেন আনসার করতে হবে না, 5টা কোশ্চেন আনসার করতে হবে। 5টা কোশ্চেন আনসার করতে হলে এই 5টা মডিউল থেকে 5টা কোশ্চেন কনফার্ম থাকবে, কনফার্ম লিখে রাখেন। এবং আরো বেশিও থাকতে পারে, কারণ হচ্ছে ওই টপিক্সে আরো বেশিও থাকবে, কনফার্ম থাকবে। মানে মিনিমাম এই 5টা থেকে 7টা কোশ্চেন থাকবে। তো তাহলে হচ্ছে কি আপনি এখান থেকে দেখবেন যে 7টা পাই গেছেন, অথবা একবারে কমে 6টা পাইছেন, তাহলে 6টা পাইলে তো আপনার 6টাও লেখা দরকার না, আপনার দরকার হচ্ছে 5টা। 5টা 100 মার্কস লিখে হলে আপনার কাজ হয়ে গেল। এখন দেখেন এই 5টা তখন আপনি টার্গেট করলেন, এই 5টা আপনি শিখে ফেললেন, সব ঠিকঠাক। তারপরে হলো কি আপনি এই যে এই দুইটা এ এন্ড বি, শেষে হচ্ছে এই দুইটা এ এন্ড বি, এই দুইটা হচ্ছে কি আপনি আহ মোটামুটি আমার যে নোটস আছে সেখান থেকে আপনি ভালো একটা কনসেপ্ট নিয়ে যাবেন, যাতে বাই এনি চান্স বললাম যে যে কোনো ধরনের আপনি ওই পাঁচটাতে ডিফিকাল্টি ফেস করে থাকেন, অথবা কোশ্চেন বুঝতে পারতেছেন না, অথবা কনসেপচুয়াল টাইপের কোশ্চেন আসছে, আপনি সেটাকে রিলেট করতে পারতেছেন না, অথবা আপনার কাছে কিছুটা ডিফিকাল্ট মনে হচ্ছে, দেন আপনি এখান থেকে লিখবেন এ আর বি থেকে। তাহলে সিলেবাস নিয়ে ইনশাল্লাহ শেষ হয়ে গেল। সিলেবাস নিয়ে যদি কারো কোশ্চেন থাকে একটু বলতে পারেন। ভাইয়া এই আপনার মানে হ্যান্ড নোটস এর সাথে গত বছরের কোয়েশ্চেনটাও আছে, মানে 96 এর কোয়েশ্চেনটাও আছে। তো হ্যাঁ, সি ডি এফ জি এইচ, মানে এই পাঁচটা পড়লে কি হবে নাকি এ বি ও দেখে যেতেই হবে? বুঝতে পারিনি যেটা দিয়েছিলাম কি বলছেন বস। আপনার মানে হ্যান্ড নোটস এর সাথে 96 এর হ্যাঁ, মানে কোয়েশ্চেনটাও আপনি দিয়েছেন আর কি পিছনে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কি সি ডি মানে মডিউল সি ডি এফ জি এইচ এই পাঁচটা পড়লেই হবে নাকি এ বি আবার লাগবে, নাকি এ বি না হলেও হবে? তাহলে মডিউল তো এ আমার কথা আর বি। বুঝতে পারেন না, আমার কথা তাহলে বুঝতে পারেন না মিজান ভাইয়া। আমি যে বলেছি হচ্ছে কি আপনি টার্গেট ধরে, মানে আপনার দরকার কোনগুলা, পাঁচটা আনসার করা। তার মানে পাঁচটা আনসার করলে দেখেন আপনি সহজ কোনগুলা, সেই সহজ পাঁচটাকে আগে নেবেন। ঠিক আছে, ওই সহজ পাঁচটা হচ্ছে সি, এ দেখেন প্রথমগুলা যেগুলো টিক, সি ডি এফ জি এইচ, এই পাঁচটা হচ্ছে কি আপনি প্রথমে পড়বেন। মানে আপনার টার্গেট থাকবে যে পরীক্ষায় এই পাঁচটা থেকে আনসার করা। এখন কোনো কারণে হচ্ছে কি আপনি দেখা গেল যে পরীক্ষা আসছে এই পাঁচটা থেকে, যে কোশ্চেন গুলো আসছে সেগুলো হয়তো আপনি বুঝতে পারেন নাই, অথবা আপনার বুঝতে সমস্যা হচ্ছে, অথবা আপনার মনে হচ্ছে যে আপনি এখান থেকে পারবেন না। এরপরে হচ্ছে কি আপনি আপনার হাতে ছিল এ এন্ড বি, এই দুইটা কিন্তু আপনি পড়বেন, মানে অবশ্যই পড়বেন। এই দুইটা পড়ে যাবেন, তবে এই পাঁচটার মতো না, মানে এই পাঁচটাকে আপনি সবচেয়ে বেশি এম্পাসাইজ করবেন। তারপরে হচ্ছে কি এ এন্ড বি, এই দুইটা পড়ে যাবেন, কিন্তু যখন আপনি ওই পাঁচটা থেকে আনসার করতে পারতেছেন না কোনোভাবে, তখন আপনি এ এন্ড বি এই দুইটা যে কোনো একটা থেকে আপনি আনসার করলেন। কারণ মিনিমাম তো চারটা আপনার এখান থেকে একবার ভালোভাবে পারবেন, হয়তো একটার ভিতরে একটু খটকা লাগবে। যদি কোনো কারণে একটার ভিতরে একটু খটকা লাগে, তো সেই ক্ষেত্রে আপনি এ এন্ড বি তে আপনার হাতে অপশন আছে। আর ইটা হচ্ছে পুরোপুরি বাদ, এটা আমরা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমরা পড়বো না, কিচ্ছু পড়বো না, আমরা জানি না। এইটা ধরেন সিলেবাসে নাই, এটা হচ্ছে সিলেবাসে নাই। বুঝতে পারছেন বুঝলেন ভাইয়া? ঠিক আছে এবার। জি ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমি এটা স্টপ করে দিই, তাহলে আমি মূল ক্লাসে চলে যাই আজকে। আহ ইয়েটা একটু দেখবেন, ইয়েটা আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আজকে যে জিনিসটা যে মডিউলটা একবারে ছোট এবং সংক্ষিপ্ত, একবারে শর্ট বলেন, সহজ বলেন এবং সিম্পল বলেন, এটা হচ্ছে এই মডিউলটা। এখন এই মডিউলটা প্রত্যেকটা টপিকস এর সাথে আপনি পরিচিত এবং খুব ভালোভাবে পরিচিত। সে কারণে চেষ্টা করবেন যদি পরীক্ষায় কোশ্চেন আসে, তখন দেখবেন যে আপনি এই মডিউলের ইয়েগুলো কই, কোশ্চেন গুলো কই, প্রথমে দাগাবেন এটা, এটা দাগাই 1 নম্বরে চাইলে আপনি এটা আনসার করতে পারেন যদি এটা খুব ভালোভাবে পারেন। তাহলে এই মডিউলটাতে আমরা যাই কি কি আছে দেখেন, এই মডিউলটাতে প্রথমেই আছে মডিউলে বোকারেস প্রাম। পরীক্ষা আসতে পারে ডিফাইন বোকারেস প্রাম, অথবা হোয়াট ইজ বোকারেস প্রাম, সাইড এন এক্সাম্পল,
এরকম করে বলতে পারে। তখন দেখেন, আমি বলেছিলাম যারা আমার ক্লাসে নতুন আছেন আজকে, যে আপনি এখন হচ্ছে কি আমাদের বয়সটা একটু বাড়তেছে, তো দেরি মানে গ্রাজুয়ালি তো বেড়ে গেছে অথবা অনেক বেড়ে গেছে, অথবা মাঝারি পর্যায়ে আমরা আছি। তো মুখস্থ বিদ্যা কিন্তু আমাদের আগের মতো কাজ করবে না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু কি ওয়ার্ড মনে রাখতে হবে। ওই কি ওয়ার্ডটা দিয়ে হচ্ছে কি আপনি পরীক্ষায় নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে। তো এখন দেখেন বুকারেস্ট ফার্মটা আর হচ্ছে কি সবসময় মনে রাখবেন এক্সাম্পল। মানে আসলে বুকারেস্ট ফার্ম কোনগুলা আপনি এক্সাম্পল মনে রাখলে পরীক্ষায় কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবেন, কারণ আপনি জিনিসটা বুঝেন আসলে কি। আর জিনিসটা বুঝলে হচ্ছে কি ওই সবারই হচ্ছে বেসিক ইংলিশ জানা আছে, মোটামুটি 4-5টা লাইন 3-4টা লাইন গুছাই লেখা, মানে ইট ইজ নট সো ডিফিকাল্ট। তো আসেন বুকারেস্ট ফার্মটা কি। বুকারেস্ট ফার্মটা হচ্ছে কি একটা ইন্টারভিউ, এই যে দেখেন এখানে অনেকগুলো লেখাপড়া আছে। আমি জাস্ট কি পয়েন্ট গুলোতে একটু হাইলাইট করে দিছি, যে বুকারেস্ট ফার্মটা হচ্ছে কি ইন্টারমিডিয়ারি। ইন্টারমিডিয়ারি কিসের কিসের ইন্টারমিডিয়ারি? বিটুইন বায়ার্স এন্ড সেলার্স। বায়ার্স এবং সেলার্স এর ভিতরে হচ্ছে এক ধরনের ইন্টারমিডিয়ারি, মধ্যস্বত্বভোগী। তাহলে এই বায়ার্স এন্ড সেলার ভিতরে কি বাই সেল করে? ওরা হচ্ছে করে থাকে স্টক, বন্ড, অপশনস। এই জিনিসগুলো হচ্ছে বাই সেল করে থাকে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত। শেয়ার মার্কেটের সাথে জড়িত বললে ভুল হবে, কারণ সবাই কম বেশি শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন, দুই একজন ছাড়া। আহ তার মানে ওনাদের হচ্ছে বুকারেস্ট ফার্মের সাথে মানে খুব ভালোভাবে পরিচিত, যারা হচ্ছে এই যে স্টক গুলা বাই সেল করে, বন্ড অপশন এগুলো হচ্ছে বাই সেল করে, মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করে কমিশনের বিনিময়ে, এরা হচ্ছে বুকারেস্ট ফার্ম। তার মানে এবারে যদি আপনি কি বলে, আপনি যদি ফর্মালি আসেন যে এই বুকারেস্ট ইজ এ ফার্ম অর ইন্ডিভিজুয়াল দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট বিটুইন বায়ার্স এন্ড সেলার অফ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ সাচ এস স্টক, বন্ডস এন্ড অপশনস। আচ্ছা, এবার আসেন এরা কিসের বিনিময়ে কাজ করে? এরা কমিশন এন্ড ফিস এর বিনিময়ে কাজ করে। তো এইটুকু হচ্ছে কি আপনি মাথায় রাখবেন। এখন এই ব্রোকারেজ গুলো হচ্ছে কি, ব্রোকারেজ ফার্ম গুলো কি? এখন এই ব্রোকারেজ ফার্ম গুলো কি আমরা জানলাম। এখন এরা কেন কাজ করে? এরা হচ্ছে আসলে কিসের জন্য কাজ করে? এরা হচ্ছে আসলে কমিশনের জন্য হচ্ছে কাজ করে, এবং এই যে কাজ করতেছে কমিশনের বিনিময়ে, তার জন্য কিন্তু ওদের একটা ব্রোকারেজ লাইসেন্স দরকার হয়, এবং এই লাইসেন্সটা হচ্ছে কি ওরা সংগ্রহ করে। এখন আসেন এই এই লাস্টে আসেন, যেটা হচ্ছে ব্রোকারেজ। ব্রোকারেজটা হচ্ছে দুই রকমের। দেখেন পরেরটা, ফর ডুইং ব্রোকারেজ বিজনেস ব্যাংকস হ্যাভ টু পারচেজ ব্রোকারেজ লাইসেন্স ফ্রম স্টক এক্সচেঞ্জ এন্ড বিকাম এ মেম্বার অফ দ্য এক্সচেঞ্জ। আমাদের স্টক এক্সচেঞ্জের নামটাও লিখে দিতে পারেন এখানে, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের যে ব্রোকারেজ হাউস গুলো আছে, এই ব্রোকারেজ ফার্ম গুলা অথবা ব্রোকারেজ হাউস গুলা হচ্ছে কি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে হচ্ছে কি লাইসেন্স কালেক্ট করে, লাইসেন্স সংগ্রহ করে, এন্ড দেন তারা হচ্ছে কি ব্রোকারেজ ফার্মের বিজনেস করতে পারেন। আচ্ছা, ব্রোকারেজ হাউস অপারেটস দ্য বিজনেস অ্যাক্টিভিটিস বাই দ্য ফলোইং ওয়ে। এরা হচ্ছে কি দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ব্রোকারেজ সার্ভিস, একটা সার্ভিস দিয়ে থাকে, একটা হচ্ছে ডিলার সার্ভিস। ব্রোকারেজ সার্ভিস গুলো হচ্ছে বিভিন্ন ধরনের, পরবর্তীতে আমরা আসবো। ব্রোকারেজ সার্ভিস দিয়ে থাকে। আর একটা হচ্ছে ডিলার সার্ভিস। ডিলার সার্ভিস কি হচ্ছে? ওরা হচ্ছে স্টক গুলোকে ট্রেড করে। স্টক স্টক তো আপনারা জানেন যে একটা কোম্পানির একটা মানে একটা ক্ষুদ্রাংশ হচ্ছে কি স্টক অথবা শেয়ার। এখন এই শেয়ার গুলো হচ্ছে কি আপনি তো ডাইরেক্টলি কোম্পানি থেকে কিনতে পারবেন না, আবার সেলও করতে পারবেন না। তো সেক্ষেত্রে যে মধ্যস্বত্বভোগী হিসেবে যারা কাজ করে সেটাই ব্রোকারেজ ফার্ম। আর এরা দুই ধরনের ওয়েতে অপারেট করে। এটা হচ্ছে ব্রোকারেজ সার্ভিস দিয়ে থাকে, আর এটা হচ্ছে ডিলার সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা আসেন এখন ব্রোকারেজ সার্ভিস কোনগুলা? এই যে ব্রোকারেজ ফার্ম গুলো যে ব্রোকারেজ সার্ভিস গুলো দিয়ে থাকে, সেগুলো হচ্ছে দেখেন, দ্য কোম্পানি ট্রেড শেয়ারস অন বিহাফ অফ ক্লায়েন্ট ইন এক্সচেঞ্জ অফ ট্রেড কমিশন অ্যাজ সেট বাই বিএসসি। দেয়ার আর টু টাইপস অফ অ্যাকাউন্ট। এখন আসেন আহ, এখন আসেন এই যে ব্রোকারেজ সার্ভিস গুলা, সে হচ্ছে কি ব্রোকারেজ সার্ভিস গুলো হচ্ছে কি সে ট্রেড করে, কিসে ট্রেড করে? অন বিহাফ অফ কাস্টমার। ধরেন মিজান ভাইয়ের হচ্ছে কি লঙ্কা বাংলা সিকিউরিটিজ এ একটা অ্যাকাউন্ট আছে, ওনার ওখানে 10 লাখ টাকার শেয়ার আছে। কিসের শেয়ার আছে? ধরেন ব্র্যাক ব্যাংকের শেয়ার আছে। এখন এই ব্র্যাক ব্যাংকের শেয়ারটা হচ্ছে কি মিজান ভাই যদি বাই সেল করতে চায়, ওই যে ব্রোকারেজ সার্ভিসের মাধ্যমে হচ্ছে করে দিতে পারবে। কারণ হচ্ছে কি ওনার যে অ্যাকাউন্ট খুলছে, ওই অ্যাকাউন্টের এগেনস্টে জাস্ট ফোনের মাধ্যমে উনি বললো যে ওই ব্রোকারেজ হাউসের এজেন্টকে বললো যে ভাই আমার আজকে ব্র্যাক ব্যাংকের 10 লাখ টাকার আহ, 1 লাখ শেয়ার আছে, ওই 1 লাখ শেয়ার হচ্ছে কি সেল করে দাও। ওরা সেল করে দিবে। আবার সেম ওয়েতে ওই সেল করার পরে বলবো যে প্রাইম ব্যাংকের 50,000 শেয়ার আছে, ওই 50,000 শেয়ার কিনে নেন। ওরা কিন্তু কিনে নিবে। সো এই ব্রোকারেজ সার্ভিস। আচ্ছা, এখন এই ব্রোকারেজ সার্ভিস গুলো দুই ধরনের অ্যাকাউন্ট আছে। দুই ধরনের অ্যাকাউন্ট হচ্ছে কি দেখেন, নন মার্জিন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মার্জিন অ্যাকাউন্ট। আচ্ছা, কেউ কি শেয়ার ব্যবসা করেন এরকম, মানে খুব ভালো শেয়ার ব্যবসা করেন এরকম কেউ আছেন? তাহলে আলোচনা করতে একটু সুবিধা হয় আর কি। আপনার কাছ থেকে হচ্ছে কি আমরা একটু এক্সপেরিয়েন্স নিলাম। শেয়ার মার্কেটে আছেন এরকম কেউ আছেন খুব ভালোভাবে অ্যাক্টিভ আর কি স্টক মার্কেটে? কেউ নাই?
আচ্ছা তাহলে আমরা স্টার্ট। আচ্ছা এর বাকি আমাকে একটু বলেন, শুনতে পাচ্ছেন মিজান ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা ওকে। তাহলে দেখেন এই ব্রোকারেজ সার্ভিস গুলো দেখেন দুই ধরনের অ্যাকাউন্ট অফার করে, সেটা হচ্ছে কি নন মার্জিন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মার্জিন অ্যাকাউন্ট। নন মার্জিন অ্যাকাউন্ট কোনটা? নন মার্জিন অ্যাকাউন্ট হচ্ছে কি, মানে যেমন হচ্ছে মিজান ভাইয়ের অ্যাকাউন্টটা, মিজান ভাইয়ের অ্যাকাউন্টটা হচ্ছে কি নন মার্জিন অ্যাকাউন্ট, কারণ মিজান ভাইয়া তো লোন নিয়ে শেয়ার কিনে নাই। যদি লোন নিয়ে শেয়ার গুলা মানে লোন ফ্যাসিলিটিস থাকে, লোন নিয়ে শেয়ারটা কিনা যায়, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে কি মার্জিন অ্যাকাউন্ট। আর যদি লোন না নিয়ে শেয়ারটা মানে নিজে টাকা দিয়ে, মিজান ভাই যে 10 লাখ টাকা ওই যে লঙ্কা বাংলা সিকিউরিটিজ ফার্মে লঙ্কা বাংলা সিকিউরিটিজ রাখলো, রেখে শেয়ার কিনা বেচা করলো, সেটা হচ্ছে কি নন মার্জিন অ্যাকাউন্ট। আর আমি কি করলাম, সিমিলারলি রয়্যাল ক্যাপিটাল হচ্ছে একটা ব্রোকারেজ ফার্ম, রয়্যাল ক্যাপিটালে আমি একটা অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খুলে একটা মার্জিন অ্যাকাউন্ট খুললাম, যে বললাম যে ভাই আমাকে একটা লিমিট দেন। ফর এক্সাম্পল আমাদের যে সিসির মতো একটা লিমিট দেন, ওরা কি করলো আমাদেরকে একটা লোন দিল। ফর এক্সাম্পল আমাকে 5 লাখ টাকা দিল, 10 লাখ টাকা দিল, তো ওই 10 লাখ টাকা আমি কি করলাম, বাই সেল করলাম। এই যে ওরা আমাকে একটা এটা কিন্তু আমি কিন্তু টাকা দিই নাই, আমি টাকা না দিয়ে কিন্তু ওই যে ব্রোকারেজ হাউস থেকে লোন নিয়ে আমি বাই সেল করতেছি, ট্রেড করতেছি। যদি এরকম আমি করে থাকি সেটাকে বলা হবে মার্জিন অ্যাকাউন্ট। তার মানে বুঝতে পারছেন কোনটা নন মার্জিন অ্যাকাউন্ট আর কোনটা মার্জিন অ্যাকাউন্ট। মার্জিন অ্যাকাউন্টে লোন লোন ফ্যাসিলিটি হচ্ছে কি আছে, আর নন মার্জিন অ্যাকাউন্ট যেটা এটা, এটাতে কিন্তু কোনো ধরনের লোন ফ্যাসিলিটিস নেই। এরপরে আসেন ব্রোকারেজ সার্ভিসে আরো যে জিনিসটা দেয় সেটা হচ্ছে স্টক ডিলার সার্ভিস। স্টক ডিলার সার্ভিস কোনটা? দ্য কোম্পানি ইটসেলফ ক্যান ট্রেড সেল শেয়ারস। আচ্ছা এখন কতক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম ব্রোকারেজ সার্ভিসে দিচ্ছে হচ্ছে কি যে শুধু অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে ক্লায়েন্টদেরকে বাই সেল করার ফ্যাসিলিটিস দিচ্ছে। কিন্তু দেখেন স্টক ডিলার সার্ভিসে শুধুমাত্র যে তারা ওই যে মানে অ্যাকাউন্ট হোল্ডার অথবা যারা অ্যাকাউন্ট খুলছে তাদেরকে যে সার্ভিস দিচ্ছে নন মার্জিন অ্যাকাউন্ট মার্জিন অ্যাকাউন্টের মাধ্যমে, তা না, ওরা নিজেরাও কি করতেছে, ট্রেড করতেছে। ওরাও কিন্তু বাই 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 সেল করে নিজেদের নামে। এই যে নিজেদের নামে যদি শেয়ারটা ধরেন রয়্যাল ক্যাপিটাল হচ্ছে কি এটা ব্রোকারেজ সার্ভিস। এখন এই রয়্যাল ক্যাপিটাল কোম্পানি যদি সে নিজের নামে শেয়ার বাই করলো, ব্র্যাক ব্যাংকের শেয়ার সে নিজের নামে 1 কোটি শেয়ার কিনে নিল, 1 কোটি শেয়ার কিনে নিয়ে সে আবার কয়দিন পরে সেল করে দিল, এই যে তার নিজের নামে বাই করতেছে সেল করতেছে, এটা হবে স্টক ডিলার সার্ভিস। মানে সে নিজের নামে কিনতেছে আবার নিজের নামে বিক্রি করতেছে, নিজের একটা পোর্টফোলিও মেনটেন করতেছে। ওই পোর্টফোলিওর উদ্দেশ্য কি? ওই পোর্টফোলিওর উদ্দেশ্য হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন, মানে এখান থেকে বাই সেলের মাধ্যমে প্রফিট করা। মানে একটা হচ্ছে ব্রোকারেজ সার্ভিস আর একটা হচ্ছে স্টক ডিলার। আপনি দেখেন এই ব্রোকারেজ ফার্মটা নিয়ে আশা করি বুঝতে পারছেন। ব্রোকারেজ ফার্মটা নিয়ে যদি প্রবলেম থাকে তাহলে একটু বলতে পারেন কেউ, না হলে আমরা নেক্সট ভাইয়া, টপিক। স্টক ডিলারটা একটু আরেকবার লাস্ট বলবেন? কোনটা বস? স্টক ডিলারটা, স্টক ডিলার? স্টক ডিলার লাস্ট একটা। হ্যাঁ, হ্যাঁ স্টক ডিলার বুঝছি তো। বস আপনি কি এমনিতে কোনো শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন? মেলা জড়িত নেই? আগে আসছিলাম, আচ্ছা ব্যাংকের তাহলে আগে। আগে যেহেতু ছিলেন তার মানে তো স্টক কিনছেন। এখন যখন আপনি বাই সেল করতেছেন, মানে আপনি যখন বাই সেল করেন তখন হচ্ছে হুম, কোম্পানি আপনাকে যে সার্ভিস দেয় সেটা হচ্ছে ব্রোকারেজ সার্ভিস। আর যখন কোম্পানি নিজে নিজেকে সার্ভিস দিচ্ছে, মানে নিজেই হচ্ছে শেয়ার জি গুলো ট্রেড করতেছে, এটা কিন্তু কোনো ব্যক্তি না, আপনিও না, আমিও না, মিজান জি, ভাইও না, কেউ না, কোম্পানি নিজের নামে। ফর এক্সাম্পল একটা কোম্পানি বললাম হুম, রয়্যাল ক্যাপিটাল, ওই রয়্যাল ক্যাপিটাল নিজে নিজের নিজের নামে হচ্ছে ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনলো, কিনে আবার নিজের নামে সে সেল করতেছে, সেল করে প্রফিট মেক করতেছে অথবা লস হচ্ছে, যেটাই হোক, এই যে কাজটা করতেছে ওরা, সেটাকে বলা হবে স্টক ডিলার। মানে ও কি মানে আমি বলতে চাচ্ছি হ্যাঁ যে এই কোম্পানিটা কি আহ, নিজস্ব ব্রোকারেজ হাউস থেকে নিজের নামে কিনতেছে? নিজের নামে নিজেই, মানে নিজে রয়্যাল ক্যাপিটাল একটা ফর না না এক্সাম্পল না না, একবারে কথাটা আমি আমি একটু বলতে চাচ্ছিলাম, যে যেই কোম্পানিটা ব্রোকারেজ হাউস, হুম, হুম, হুম। আমি যেই ব্রোকারেজ হাউসে ধরেন ট্রেডিং করতাম, আহ, আচ্ছা আপনি শাকিল একটু লম্বা রিজভিতে করে ট্রেডিং বলতেছেন, আমি শর্ট করতাম, করে ঠিক বলে দিই, আছে? শর্ট করে বলে দিই তো আমি আপনাকে, শাকিল, একদম সিম্পল। আমি একবার শর্ট করে বলে দিই আপনাকে। একটা কোম্পানি ফর এক্সাম্পল আপনি আছেন একটা প্রাইম ব্যাংক নিজে নিজে হচ্ছে কি একটা কোম্পানি, ওই প্রাইম ব্যাংক নিজে হচ্ছে কি একটা সিকিউরিটিজ কোম্পানি, সে হ্যাঁ, নিজে হচ্ছে কি অন্য একটা ব্যাংকের অন্য একটা কোম্পানির শেয়ার কিনলো বিক্রি করলো, এই যে নিজের নামে করতেছে, এটা হচ্ছে কি স্টক ডিলার সার্ভিস। আর যখন এই প্রাইম ব্যাংক সিকিউরিটিজ হচ্ছে কি আমার নামে আপনার নামে কোনো ব্যক্তির না ব্যক্তি ওরা ওরা অ্যাকাউন্ট খুললো, অ্যাকাউন্ট খুলে ট্রেড করতেছে, ওগুলো হচ্ছে কি ব্রোকারেজ সার্ভিস, মানে সার্ভিস দিচ্ছে একটা ক্লায়েন্টদেরকে। আর এখানে হচ্ছে নিজেই নিজের ট্রেড করতেছে, নিজে একটা পোর্টফোলিও আছে, ওই পোর্টফোলিও নিজেরাই হচ্ছে কি বাই সেল করে এখন এবং প্রফিট মেক করে, এটা হচ্ছে স্টক ডিলার সার্ভিস। বুঝতে পারছেন? ঠিক আছে, জি ওকে জি। থ্যাংক ইউ।
তাহলে পরেরটাতে আসি আমরা। দেখেন পরেরটা হচ্ছে কি মার্চেন্ট ব্যাংকিং। মার্চেন্ট ব্যাংকিং কারা? এখন এর আগে আমরা দেখছি যে বোকারেস ফার্ম কি কাজ করে, বা বোকারেস ফার্ম কয় রকমের আছে, ওরা কি কি কাজ করে। এখন মার্চেন্ট ব্যাংকিং কি করে? মার্চেন্ট ব্যাংকিং, দেখেন মার্চেন্ট ব্যাংকিং একটা পার্টিকুলার পার্সন অথবা অর্গানাইজেশন হতে পারে, যারা হচ্ছে কি কাজ করে, যারা হচ্ছে কি ফান্ড ম্যানেজমেন্ট করে থাকে, পোর্টফোলিও ম্যানেজ করে থাকে, ইস্যু ম্যানেজমেন্ট করে, তারপর হচ্ছে কি আন্ডাররাইটিং, অ্যাডভাইজারি সার্ভিস অন বিহাফ অফ ক্লায়েন্টের এগেনস্টে হচ্ছে কি এই কাজগুলো করে থাকে। তার মানে মার্চেন্ট ব্যাংকিং মূলত আসলে বড় বড় কাজ করে থাকে। দেখেন মানে বড় বড় কাজগুলো হচ্ছে কি মার্চেন্ট ব্যাংকিং করা থাকে। এরা হচ্ছে কি এক ধরনের হচ্ছে ইন্টারমিডিয়ারি। কিসের ইন্টারমিডিয়ারি? তারা হচ্ছে দেখেন স্মল ইনভেস্টর এবং কোম্পানিসের ভিতরে কি এক ধরনের ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে হচ্ছে কাজগুলো সম্পন্ন করে। এখন কি কাজ করে মার্চেন্ট ব্যাংকিং? দেখেন মার্চেন্ট ব্যাংকিং হচ্ছে কি ফান্ড ম্যানেজমেন্ট করে। এই ফান্ড ম্যানেজমেন্ট কোনটা? ধরেন আহ হচ্ছে তানভীর ভাইয়া, ধরেন তানভীর ভাইয়া হচ্ছে কি ওনার অনেক টাকা আছে, ওনার কাছে 500 কোটি 1000 কোটি টাকা আছে। এখন ওই 500 কোটি 1000 কোটি টাকা উনি নিজে ম্যানেজ করতে পারবেন না। যার কাছে 500 কোটি 1000 কোটি টাকা আছে, সে ফান্ড ম্যানেজ করার মতো তার কাছে সময় নাই। তখন সে কি করে, ওই তার ফান্ডটা হচ্ছে কি এটা মার্চেন্ট ব্যাংকে দিয়ে দিবে, বলবো যে তুমি আমার ফান্ডটা ম্যানেজ করো, এখান থেকে একটা পোর্টফোলিও ম্যানেজ করো, অথবা এই ফান্ডটাকে হচ্ছে তুমি ইনভেস্ট করে হচ্ছে কি আমাকে প্রফিট মেক করে দিবে। এটা হচ্ছে হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট। পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোনটা? পোর্টফোলিও হচ্ছে কি এই পোর্টফোলিও মানে হচ্ছে কি আসলে ওই যে স্টক মার্কেটের পোর্টফোলিও। ধরেন ঠিক সিমিলার ওয়েতে তানভীর ভাইয়ের হচ্ছে 500 কোটি টাকা আছে, ওই 500 কোটি টাকা উনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। এখন ওই স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য ওনার যেটা বললাম সেটা হচ্ছে কি সময় নেই, সাথে সাথে ওনার এক্সপার্টাইজ নেই। স্টক মার্কেট তো সবসময় রিস্কি, স্টক মার্কেট ইজ অলওয়েজ রিস্কি। আপনি যে ওই 500 কোটি টাকা 100 কোটি টাকা হয়ে যেতে পারে, আবার 500 কোটি টাকা 1000 কোটি টাকা হইতে পারে, মানে অল্প সময়ের ব্যবধানে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ওই এক্সপার্টাইজ দরকার হয়। ধরেন ওনার হচ্ছে এই এক্সপার্টাইজ দরকার নেই। এখন উনি বললো যে ওই যে লঙ্কা বাংলা সিকিউরিটিজ এর কাছে গেল, বললো যে ভাই তুমি আমার পোর্টফোলিওটা ম্যানেজ করে দাও, তোমার কমিশন এত দিব আমি, আমার এত কোটি টাকা আছে, এটা তুমি বাই সেল করবে মাস শেষে অথবা বছর শেষে তুমি আমাকে প্রফিট করে দিবা। এটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ওরা কি করবে, এটা নিয়ে নেবে, নিয়ে পোর্টফোলিও ম্যানেজ করবে। আর ইস্যু ম্যানেজমেন্ট কোনটা? ইস্যু ম্যানেজমেন্ট হচ্ছে কি ওই যে আইপিও তে যে শেয়ার গুলো আসছে আছে আসে, মানে হচ্ছে কি ধরেন ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, এগুলো হচ্ছে অলমোস্ট অ্যাডভাইজারি অলমোস্ট কাছাকাছি, মানে একই মানে একসাথে দরকার হয়। তো এখন একটা কোম্পানি নতুন হচ্ছে কি আপনার আসবে স্টক মার্কেটে। এখন ওই স্টক মার্কেটে যখন নতুন আসবে, তখন তাকে আসলে তো আইপি ইস্যু করতে হয়, মানে শেয়ার ইস্যু করতে হয়। ওই শেয়ার ইস্যু করার জন্য অনেক মানে লম্বা একটা প্রসিডিউর আছে, যে এটা মেনটেন করতে হয়। কারণ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জে হচ্ছে কি অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করে তারপরে ক্যাপিটাল শেয়ার সবকিছু নিয়ে অনেক বিস্তর একটা আসলে প্রসিডিউর আছে। ওইটা হচ্ছে কি আসলে ওই মার্চেন্ট ব্যাংকিং গুলো করে থাকে। ধরেন এবিসি একটা কোম্পানি, সে আইপিও থেকে টাকা তুলবে, তখন হচ্ছে ওই এবিসি কোম্পানি চলে গেল হচ্ছে কি লঙ্কা বাংলার কাছে, যে ভাই আমি হচ্ছে স্টক মার্কেটে অ্যানলিস্টেড হবো, আমার প্রসিডিউরটা করে দাও। তখন মার্চেন্ট ব্যাংকিং করবে, ওনার কাছ থেকে সব ডকুমেন্ট নেবে, ডকুমেন্ট করে ওটা এটা হচ্ছে কি প্রসেস করে আইপিও এর জন্য ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে ইস্যু ম্যানেজমেন্ট। আন্ডাররাইটিংটা হচ্ছে কি ধরেন ওই যে বললাম এবিসি কোম্পানি হচ্ছে কি ধরেন 1 কোটি টাকা হচ্ছে 1 কোটি শেয়ার তারা হচ্ছে মার্কেটে আইপিও থেকে 1 কোটি শেয়ার সেল করে মার্কেট থেকে টাকা তুলবে। এখন ওই আন্ডাররাইটিং ওই যে লঙ্কা বাংলা সিকিউরিটি, সে কি করলো, বললো যে ভাই ঠিক আছে আমরা ওই যে 1 কোটি শেয়ার মার্কেটে সেল করে দিব, কিন্তু আইপিও তে যদি ধরেন 90 লাখ শেয়ার জনগণ কিনে নিল, 10 লাখ শেয়ার সেল হলো না, তখন হচ্ছে কি লঙ্কা বাংলা সিকিউরিটি নিজে রিস্ক নিয়ে ওই শেয়ার গুলো কিনে নিবে। এটাকে বলা হবে আন্ডাররাইটিং। এন্ড অ্যাডভাইজারি সার্ভিস তো বুঝতে পারছেন, অ্যাডভাইজারি সার্ভিস এটা হচ্ছে কি যখন তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে থাকে ওই ওই কোম্পানিগুলোকে, এগুলো হয়ে হচ্ছে কি অ্যাডভাইজারি সার্ভিস। তো মার্চেন্ট ব্যাংকিং কি করে বেসিক্যালি, তার মানে মার্চেন্ট ব্যাংকিং হচ্ছে কি যে যে কোনো মিনস মানে একজন পার্সন অথবা একটা অর্গানাইজেশন যে এই কাজগুলো করে থাকে। কোন কাজগুলো? ফান্ড ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং এন্ড অ্যাডভাইজারি সার্ভিস অন বিহাফ ক্লায়েন্ট। এটা হচ্ছে মার্চেন্ট ব্যাংকিং। এখন আসেন আমরা এক্সাম্পল দিই মার্চেন্ট ব্যাংকিং কি কে। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটা হচ্ছে মার্চেন্ট ব্যাংকিং। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ এ সাবসিডিয়ারি অফ দ্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। তার মানে দেখেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ কিন্তু একটা হচ্ছে আপনার বডি, যার একটা মানে ইয়ে আছে, সাবসিডিয়ারি ফার্ম আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই ক্যাপিটাল ম্যানেজমেন্টটা হচ্ছে কি আসলে এক ধরনের মার্চেন্ট ব্যাংকিং। তারা হচ্ছে এই কাজগুলো করে থাকে। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট তারা কি কাজ করে থাকে? পোর্টফোলিও ম্যানেজ করে, ফান্ড ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কি ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, অ্যাডভাইজারি সার্ভিস, এগুলো কাজ করে থাকে। এখন মিজান ভাইয়ের একটা কোম্পানি আছে, ওই কোম্পানি যদি হচ্ছে কি উনি আইপিও তে এনলিস্টেড করাতে চান, ওই মিজান ভাই হচ্ছে কি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করলেই কিন্তু এটা ওনারা করে দিবে। এটা হচ্ছে কি মার্চেন্ট ব্যাংকিং। তারপরে আসেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হু ক্যান ইস্যু লাইসেন্স ফর মার্চেন্ট ব্যাংকিং। একটা কথাই মনে রাখবেন, মার্চেন্ট ব্যাংকিং কারা ইস্যু করতে পারে? সেটা বিএসইসি, মানে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। এই বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে কি মার্চেন্ট ব্যাংকিং এর জন্য লাইসেন্স ইস্যু করে থাকে। এবং এই জন্য হচ্ছে কি যে রুলসটা আছে সেটা হচ্ছে 1996 SE 21। এই জিনিসটা পরীক্ষা আসবে না,
কিন্তু এই জিনিসটা আসতে পারে যদি গতবার যে শর্ট একটা কোশ্চেন আসছিল শর্ট টাইপের, যদি এই শর্ট টাইপের কোশ্চেন আসে তাহলে এইভাবে আসতে পারে যে হু ক্যান ইস্যু লাইসেন্স ফর মার্চেন্ট ব্যাংকিং। তখন আপনারা লিখবেন জাস্ট সিম্পলি এই লাইনটা যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটাকে আপনি সংক্ষেপে যদি দিতে পারেন তাহলে BSEC, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে হয়ে গেল এটা। আচ্ছা, তারপরেরটা আসি আমরা। হোয়াট আর দ্য মেইন সার্ভিসেস প্রোভাইডেড বাই মার্চেন্ট ব্যাংক? মার্চেন্ট ব্যাংক গুলো আসলে কি কি সার্ভিস প্রোভাইড করে? অথবা আসতে পারে ইন বাংলাদেশ হোয়াট আর দ্য মেইন সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য মার্চেন্ট ব্যাংক? বাংলাদেশে মার্চেন্ট ব্যাংক গুলা কি কি সার্ভিস প্রোভাইড করে? আচ্ছা, এবার আসেন মার্চেন্ট ব্যাংক গুলো আসলে কি কি করে থাকে। মার্চেন্ট ব্যাংক গুলা যে চারটা কাজ করে থাকে সেগুলা আমি এখানে দিয়েছি, দেখেন। আপনি প্রথমে এই চারটা হচ্ছে কি যদি পরীক্ষা আসে, আমাদের মেইন ফোকাস কিন্তু হচ্ছে পরীক্ষায় কি আসে সেটা দেখা। ওকে, এখন দেখেন পরীক্ষা যদি আসে, এটা এই কোশ্চেনটা আসে বা আসতেও পারে যে কোন কোন কাজগুলো মার্কেট, মানে কোন কোন সার্ভিস গুলো মার্চেন্ট ব্যাংক গুলো প্রোভাইড করে, তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি পড়ছি আসলে মার্চেন্ট ব্যাংক গুলোর কাজ কি। ওই কাজগুলো তো মানে সার্ভিস তাদের ইস্যু ম্যানেজ করে থাকে, আন্ডাররাইটিং সার্ভিস দিয়ে থাকে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে থাকে, স্ট্রাকচার ফাইন্যান্স করে থাকে। আচ্ছা, ইস্যু ম্যানেজমেন্ট করা তো বলেছিলাম অলরেডি, যে ইস্যু ম্যানেজমেন্ট মানে কি, ওই যে বললাম একটা কোম্পানি সে কি করলো, আইপিও থেকে মার্কেট থেকে টাকা তুলবে কিসের মাধ্যমে, আইপিও এর মাধ্যমে, তখন সে কি করতে হবে, শেয়ার ইস্যু করতে হবে। তার মানে এই কাজগুলো কি করে দিবে, সে হচ্ছে মার্চেন্ট ব্যাংক করে দিবে। দেখেন মার্চেন্ট ব্যাংকস ইন বাংলাদেশ হেল্পস কোম্পানিজ টু ইস্যু সিকিউরিটিজ সাচ এজ স্টক এন্ড বন্ডস। তারা কি করে, দিস ইনক্লুডস প্রিপেয়ারিং দ্য প্রসপেক্টাস, প্রথমে প্রসপেক্টাসটা তারা প্রিপেয়ার করে, তারপরে হচ্ছে কি মার্কেটিং করে, এরপরে হচ্ছে কি লিস্টিং দ্য সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ, শেষমেশ হচ্ছে কি স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিটা এনলিস্ট করে দেয়। মানে ইস্যু ম্যানেজমেন্টের কাজটা বুঝতে পারছেন, ইস্যু ম্যানেজমেন্ট হচ্ছে কি কি ইস্যু করে, আসলে শেয়ারটা যে আইপিও থেকে টাকা উত্তোলনের যে ফুল প্রসিডিউরটা সেটাই হচ্ছে ওরা করে থাকে। এই করে টাকা থাকাটাই হচ্ছে কি ইস্যু ম্যানেজমেন্ট সার্ভিস। মানে আপনার স্টক অথবা বন্ড যেটা ছাড়া, যেমন কিছুদিন আগে আইএফআইসি ব্যাংক একটা বন্ড ছাড়ছে, তাই না, 1,000 কোটি টাকা। খুব বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু আইএফআইসি ব্যাংকের যে একটা বন্ড আছে, ওই বন্ডটা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানে বেনিফিট ওখান থেকে পাবেন, ইন্টারেস্ট পাবেন। তাহলে দেখেন এটা কোর্স থেকে দেখবেন, আপনি যখন ওটা বলতে যাবেন যে এটার ইস্যু ম্যানেজমেন্টে কি আছে, কোন একটা কোম্পানি আছে, ওই কোম্পানিটাকে বলা হবে মার্চেন্ট ব্যাংক। এরপর আসেন আন্ডাররাইটিং কোনটা, আন্ডাররাইটিং বললাম যে ওই যে এটা, মানে হচ্ছে কি এখন আপনি ইনিশিয়াল পাবলিক অফারিং এ আসছেন। ফর এক্সাম্পল আপনার হচ্ছে এবিসি কোম্পানি, এখন এবিসি কোম্পানি হচ্ছে কি আপনার 100টা শেয়ার ইস্যু করবে মার্কেটে। 100 শেয়ার ইস্যু করলে আইপিও কিন্তু অলমোস্ট আনসার্টেন যে আপনি আইপিওতে অফার করলেন, এমন হতে পারে আপনি আন্ডার সাবস্ক্রাইব হলেন, মানে আপনি 100টা শেয়ার সেল করার জন্য মার্কেটে আসলেন, কিন্তু দেখা গেল যে আইপিওতে জাস্ট অ্যাপ্লাই করছেন 90টা শেয়ার কেনার জন্য লোকজন আছে, অথবা 80টা শেয়ার কেনার জন্য মার্কেটে লোকজন আছে, তাহলে বাকি যে 20টা শেয়ার সেগুলো তো আনসোল্ড, তখন কি করবেন? তখন ওই যে মার্চেন্ট ব্যাংকিং আপনারা এই রিস্কটা নিয়ে নেবে। সে কি করবে, সে আপনাকে আগে থেকে আপনাকে বলে দিবে, গ্যারান্টি দিয়ে দিবে যে ভাই যেগুলো হচ্ছে কি তোমার ওই যে আনসোল্ড থেকে যাবে, সেই আনসোল্ড গুলা আমি কিনে নিব, ওই যে 20টা শেয়ার। তার মানে তার আইপিও ফুলফিল আপ হয়ে গেছে। তার মানে আন্ডাররাইটিং এর কাজ হচ্ছে কি যে আনসোল্ড যে সিকিউরিটি আছে সেগুলোকে সে কিনে নিবে। এরপর আসেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট তো তানভীর ভাইয়া দিয়ে কথা দিয়ে বলছিলাম যে তানভীর ভাই হচ্ছে বিশাল ধনী লোক, 500 কোটি টাকা আছে, 100 কোটি টাকা আছে, ওনার যথেষ্ট টাইম নাই। উনি কি করবেন, ওই মার্চেন্ট ব্যাংকে দিয়ে দিবেন ওনার পোর্টফোলিওটা ম্যানেজ করার জন্য। উনি হচ্ছে কি ওই পোর্টফোলিও ওই মার্চেন্ট ব্যাংক কি করবে, এখান থেকে হচ্ছে কি আপনার টাকা পয়সা গুলা ইউজ করে উনি হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করবে, অর্থাৎ হচ্ছে কি শেয়ার গুলো ট্রেড করবে, এবং একটা পার্টিকুলার টাইম শেষে হচ্ছে কি ওনাকে প্রফিট দিবে এবং নিজেদের একটা কমিশন থাকবে। এটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্ট্রাকচার ফাইন্যান্স অনেকে যারা হচ্ছে কি বড় বড় ব্রাঞ্চে আছেন আমাদের, মানে ব্যাংকের বড় বড় ব্রাঞ্চে আছেন, তারা কিন্তু অলরেডি স্ট্রাকচার ফাইন্যান্সের সাথে আপনারা জড়িত। যেমন সিন্ডিকেট লোন কি কে করছেন এখানে, এমন কেউ আছেন আপনারা সিন্ডিকেট লোন করছেন? আচ্ছা, যাই হোক, মানে স্ট্রাকচার ফাইন্যান্স হচ্ছে কি অনেক বড় বড় ফাইন্যান্স, যে ধরেন একটা পার্টিকুলার ব্যাংক অথবা একটা পার্টিকুলার কোনো একটা ব্যাংক নিজে দেয় না, 4-5টা ব্যাংক অথবা একটা পার্টিকুলার মার্চেন্ট ব্যাংক হচ্ছে কি এই কাজটা করতেছে না, অথবা আহ, মানে 3-4টা ব্যাংক মিলিয়ে এটা করতেছে না, একটা ব্যাংক মিলিয়ে এটা করতেছে না, তখন বড় বড় যে ফান্ড গুলো ম্যানেজ করে, লোন করে বা বন্ড গুলো ইস্যু করে, এগুলো হচ্ছে কি মার্চেন্ট ব্যাংক করে থাকে। মানে এরা হচ্ছে কি, ধরেন একটা সিন্ডিকেট লোন, কোনগুলা সিন্ডিকেট লোন হচ্ছে ধরেন আহ সাউথ ইস্ট ব্যাংক, তারপরে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারপরে কমিউনিটি ব্যাংক, 4টা ব্যাংক মিলে ধরেন 500 কোটি টাকা লোন দিবে।
কারণ একজন হচ্ছে কি যে কোনো একটা ব্যাংক এই লোনটা হচ্ছে কি রিস্ক নিতে চাচ্ছে না, তখন চারটা ব্যাংক একাত্র হয়ে যখন লোন দেয় সেটাকে বলা হবে সিন্ডিকেট লোন। এখন এই স্ট্রাকচার ফাইন্যান্সটা এই রকমের ফাইন্যান্স গুলো হচ্ছে কি আপনার এই মার্চেন্ট ব্যাংক করে থাকে। আশা করি এটা বুঝতে পারছেন যে স্ট্রাকচার ফাইন্যান্স ইজ এ কমপ্লেক্স ফর্ম অফ ফাইন্যান্সিং ইউজুয়ালি ইউজড অন এ স্কেল টু লার্জ ফর অ্যান অর্ডিনারি লোন অর বন্ড। মানে অনেক বেশি এটা অর্ডিনারি লোন অথবা একটা বন্ড ইস্যু করার জন্য অথবা কাজ করার জন্য যখন একবারে অনেক বেশি হয়ে যায়, মানে অনেক লার্জ স্কেলে হয়ে যায়, তখন হচ্ছে কি এটা স্ট্রাকচার ফাইন্যান্স বলা হবে। এবং এটা হচ্ছে কি মানে কোলাটারাইজ ডেট অ্যাপ্লিকেশন, সিন্ডিকেট লোন এন্ড মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ অল আর এক্সাম্পল অফ স্ট্রাকচার ফাইন্যান্স। বড় বড় আকারে যে ফাইন্যান্স গুলো হয়ে থাকে সেটাই হচ্ছে আসলে স্ট্রাকচার ফাইন্যান্স। আর এই কাজগুলো হচ্ছে কি আপনার মার্চেন্ট ব্যাংক গুলো করে থাকে খুব সহজে, যেগুলো হচ্ছে কি ছোট ছোট কোনো ব্যাংক অথবা ছোট ছোট ব্যাংক না, জাস্ট কোনো একটা নির্দিষ্ট ব্যাংক অথবা ওরা হচ্ছে রিস্কটা নিতে চায় না, ওই রিস্কটা নিয়ে হচ্ছে কি আপনার মার্চেন্ট ব্যাংক গুলো। তাহলে মার্চেন্ট ব্যাংক গুলো হচ্ছে কি কি সার্ভিস দিয়ে থাকে, অথবা এরা আমাদের বাংলাদেশে যে মার্চেন্ট ব্যাংক গুলো আছে তাদের মেইন সার্ভিস গুলো হচ্ছে কি আমরা দেখেছি। এখন আমরা আসি যেটা হচ্ছে কি আহ, যে ভাই একটুখানি বলে, হ্যাঁ স্ট্রাকচার্ড ফাইন্যান্সের উদাহরণ কি এটা হতে পারে, যেরকম 3-4 বছর আগে আনন্দ শিপইয়ার্ডকে 10টা ব্যাংক মিলে একটা লোন দিছিল প্রায় 1,000 কোটি টাকা বা এরকম? হ্যাঁ হ্যাঁ ধরে ফেলছেন, এটা হচ্ছে স্ট্রাকচার ফাইন্যান্স। এটা ব্যাংকের জন্য হচ্ছে সিন্ডিকেট তাহলে ফাইন্যান্স। স্ট্রাকচার ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, সিন্ডিকেট ফাইন্যান্স আর স্ট্রাকচার ফাইন্যান্স মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো? যে সিন্ডিকেট ফাইন্যান্স 10টা ব্যাংক মিলে দিতে পারে আর মার্চেন্ট ব্যাংক একাই দিতে পারে মার্চেন্ট লার্জ ব্যাংক লোন। সেটা একাই করতে পারে। আর সিন্ডিকেট ফাইন্যান্স যখন ব্যাংক গুলা দেয়, শুধু 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 যখন ব্যাংক গুলা দিবে এগুলো হচ্ছে সিন্ডিকেট ফাইন্যান্স। আর যখন হচ্ছে কি মানে সিন্ডিকেট লোন, আর যখন এটা মার্চেন্ট ব্যাংকে আপনি দিয়ে দিবেন, মার্চেন্ট ব্যাংক করবে, তখন হয়ে যাবে স্ট্রাকচার ফাইন্যান্স। মানে হচ্ছে কি মার্চেন্ট ব্যাংক সে নিজে একাই করতেছে, এবং সে একাই এরকম বড় বড় যে লার্জ লোন গুলো আছে, বন্ড গুলো আছে, অথবা দেখা যায় যে মার্কেটে যে ইস্যু করবে। যেমন ধরেন একটা ব্যাংকের শেয়ার চলে আসবে মার্কেটে, এটা ব্যাংকের শেয়ার কিন্তু অনেক বেশি শেয়ার, অনেক বেশি টাকা নিয়ে আসে। তখন হচ্ছে কি ওই যে যে আগে আমরা জি, বলেছিলাম যে ব্রোকারেজ সার্ভিস গুলা, মানে ছোট ছোট যে কোম্পানি গুলা আছে, এরা কিন্তু এই সার্ভিস প্রোভাইড করতে পারে না। তখন মার্চেন্ট ব্যাংক গুলা হচ্ছে কি এই সার্ভিসটা প্রোভাইড করে, অনেক বড় হচ্ছে কি লার্জ স্কেলের যে বন্ড গুলা আছে, আইপি গুলো আছে, অর্ডিনারি লোন গুলো আছে, এগুলো হচ্ছে হ্যান্ডেল করে। বুঝছেন। ঠিক আছে বস? তো মার্চেন্ট ব্যাংক গুলো তো সাধারণত যে আমাদের যে নর্মাল ব্যাংক যেগুলো আছে তাদের যে ব্রোকারেজ সার্ভিসটা আছে তারাও তো মার্চেন্ট ব্যাংকিং করে, তারাও মার্চেন্ট ব্যাংকিং করে, আবার দেখবেন যে সবাই করে না। যেমন ব্র্যাকের তাদের আছে, ক্যাপাবিলিটি, ইবিএল এর হ্যাঁ, আছে। ইবিএল এর আছে, ব্র্যাকের আছে, তারপরে আপনার লঙ্কা বাংলার আছে, এরপরে হচ্ছে হ্যাঁ, কি প্রাইম আইসিবির আছে, মার্কেন্টাইল। হ্যাঁ মার্কেটাইলের আছে, আইসিবির আছে। তো সবাই কিন্তু আবার দেখবেন আপনি যখন ওদের কাছে আপনি আপনার ব্যাংকের নিয়ে যান, সব মার্চেন্ট ব্যাংক কিন্তু বলবে যে না আমরা ব্যাংকের আইপি করতে পারবো না, অথবা মানে ওদের অনেক রেস্ট্রিকশন থাকে বা ক্যাপিটালের প্রবলেম থাকে, কিন্তু আবার অনেকেই করবে। কিন্তু এরকম বড় বড় মার্চেন্ট ব্যাংক বাংলাদেশে আসলে খুব কম, মানে 4-5টা বা হাতে গোনা 8-10টা, 4-5টা 6-7টা আপনি খুঁজে পাবেন। আচ্ছা তাহলে আমরা এরপরে পরের, বুঝতে যেহেতু পারছি। আজকে টাইম তাড়াতাড়ি শেষ করতে হবে, একজন ভাইয়া বলেছিলেন। এখন আমরা পরের কোশ্চেনে যাই, সেটা হচ্ছে কি হোয়াট আর দ্য টাইপিক হোয়াট আর দ্য টিপিক্যাল কাস্টোডিয়াল সার্ভিস প্রোভাইড বাই ব্যাংকস ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে বাই ব্যাংকস না, এখানে আসলে হবে হচ্ছে কি মার্চেন্ট ব্যাংক। তো মার্চেন্ট ব্যাংকটা একটু লিখে দিন আমার নোটসে, যারা আছে আপনাদের কাছে জাস্ট মার্চেন্ট ব্যাংকটা ইনক্লুড করে দিন। মার্চেন্ট ব্যাংকস ইন মার্চেন্ট ব্যাংক গুলো আসলে কি ধরনের মানে সার্ভিস গুলো দিয়ে থাকে আমাদের বাংলাদেশে? টিপিক্যাল যে কাস্টোডিয়াল সার্ভিস গুলা, এখানে কিন্তু ওই সার্ভিস না, এখানে হচ্ছে কাস্টোডিয়াল সার্ভিস গুলা, যেগুলো তারা প্রিজার্ভ করে। যেমনটা আমরা কি করি ব্যাংকে কিছু কাস্টোডিয়াল সার্ভিস দিই না, যেমন হচ্ছে আপনার যে আমাদের লকার সার্ভিস দিই, ওই টাইপের অনেকটা। দেখেন মার্চেন্ট ব্যাংক গুলো আসলে কি ধরনের কাস্টোডিয়ান সার্ভিস দিয়ে থাকে, সেগুলো হচ্ছে কি দেখেন সেফ কেপিং। ওই সেফ কেপিংটা হচ্ছে কি আমরা যেরকম মানুষের স্বর্ণালংকার বা মানে মূল্যবান জিনিসপত্র আমাদের ব্যাংকের মর্গেজ বইতে ডকুমেন্ট রেখে সেফ থাকি। কিপিং also রাখি। মর্গেজ ডকুমেন্ট টাইপ হ্যাঁ অফ হ্যাঁ, মর্গেজ সেফ কিপিং also রাখি ডকুমেন্ট। আমাদের লকার সার্ভিসে রেখে থাকি। এখন মার্চেন্ট জি ব্যাংক গুলো কি করে? মার্চেন্ট ব্যাংক গুলো কিন্তু ওই যে স্টক এন্ড বন্ডস, ওদের কাছে তো আর ডকুমেন্ট রাখবে না, ওরা হচ্ছে কি স্টক বন্ডস, তারপরে ইলেকট্রনিক সিকিউরিটিজ, তারপরে শেয়ার, মিউচুয়াল ফান্ডের শেয়ার, এইসব জিনিসগুলো হচ্ছে ওরা সেফ কিপিং হিসেবে রেখে দেয়। বুঝতে পারছেন? ইলেকট্রনিক হচ্ছে কোনগুলো, যেমন এখনকার শেয়ার গুলো আসলে সবই ইলেকট্রনিক, তারপরেও কিছু কাগজপত্র আছে। এইসব কাগজপত্র হচ্ছে কি ওরা স্টক এবং বন্ডের যে কাগজপত্র গুলো আছে ওরা হচ্ছে সেফ কিপার হিসেবে এগুলো রেখে দেয়। এবার এই মার্চেন্ট ব্যাংকিং গুলো হচ্ছে টিপিক্যাল সার্ভিস এটা দিয়ে থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ কোনটা? অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে হচ্ছে হচ্ছে
ধরেন ওই যে বললাম মিজান ভাইয়া এবিসি কোম্পানি নিয়ে আসলো। এখন এবিসি কোম্পানি গুলো বছর শেষে হচ্ছে কি প্রফিট করছে। এখন বছর শেষে প্রফিট করলে উনি তো ওই যে 100টা হচ্ছে কি শেয়ার ইস্যু করছে। এখন 100টা শেয়ার যারা কিনছে তাদেরকে ডিভিডেন্ড দিতে হবে না প্রফিট করলে? ওই ডিভিডেন্ড গুলা দেয়া, তারপরে হচ্ছে ট্যাক্সে রিপোর্ট করা অথবা রেগুলেটরি অথরিটিতে রিপোর্ট করা, তারপরে হচ্ছে মানে প্রক্সি ভোটিং, অথবা ওই যে মিটিং, বোর্ড মিটিং হয় না ওদের, ওই যে ওখানে ভোটিং বা মিটিং অ্যারেঞ্জ করা, যা যা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, এগুলো করে থাকে হচ্ছে ওই যে মার্চেন্ট ব্যাংক। এরপর আছে কোনটা, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোনটা দেখেন, যে কাস্টোডিয়ান ব্যাংকস মে অলসো অফার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস সাচ এস পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেডিং। ওই যে যেটা বললাম আপনার কতক্ষণ আগে, যেটা তানভীর ভাইয়াকে বললাম, তানভীর ভাইয়া বলেছিল অথবা তানভীর ভাইয়ার নাম দিয়ে বললাম, যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে থাকে এবং একই সাথে হচ্ছে ট্রেড করে থাকে। মানে দেখেন ঘুরে ফিরে এই কথাগুলোই আসতেছে। তারপরে তারপরে কোনটা আসলো, এখানে তো মনে হয় 4টা ছিল না 3টা ছিল। ও না, এটাই আগের বার 4টা পড়ছিলাম আমরা, এবং টিপিক্যাল যেটা বাংলাদেশে আমরা যে করে থাকি সেগুলো এখানে আছে দেখেন 3টাই আছে, সেফ কিপিং, ইন অ্যাডমিনিস্ট্রেশন, আর হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন, যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইজ আ লিডিং প্রাইভেট ব্যাংক ইন বাংলাদেশ। ইট অফার্স এ ওয়াইড রেঞ্জ অফ কাস্টোডিয়ান সার্ভিস ইনক্লুডিং সেফ কিপিং, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। আপনারা কি করবেন, অনেকগুলো এক্সাম্পল বের করতে পারবেন। আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি প্রত্যেকটা নোটে দেখবেন প্র্যাকটিক্যাল, ভেরি মাচ প্র্যাকটিক্যাল, আমাদের ব্যাংক রিলেটেড। এখন আপনার চাইবেন যে ব্যাংক রিলেটেড যে কোনো একটা এক্সাম্পল দিতে। তো আমি যেটা দিচ্ছি এখানে দেখেন, যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক হচ্ছে কি একটা প্রাইভেট ব্যাংক। এটা হচ্ছে কি মানে বিভিন্ন ধরনের কাস্টোডিয়ান সার্ভিস দিয়ে থাকে, যেটা হচ্ছে সেফ কিপিং করে থাকে। এটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক না দিয়ে আপনি এটাও দিতে পারেন, যে আহ, একটা ইনভেস্টমেন্ট ব্যাংকের নাম দিয়ে দিতে পারেন, যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। বাংলাদেশে একটা হচ্ছে মার্চেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করে, তারা হচ্ছে এই সার্ভিস গুলো দিয়ে থাকে, যেমনটা হচ্ছে কি সেফ কিপিং, অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এখন আসেন আমরা শেষ করবো এখানে। আসলে যেটা বলেছিলাম যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং গুলো আছে খুব কম, যে কাস্টোডিয়ান সার্ভিস গুলা, এটা একটু বলে দিই। যেহেতু যেহেতু কোশ্চেনে কিন্তু আপনাকে স্পেসিফাই করে দিচ্ছে বাংলাদেশে। এই যে দেখেন, এই যে বাংলাদেশ, ইন বাংলাদেশ পরীক্ষা আসতে পারে। ইন বাংলাদেশ মানে আপনাকে স্পেসিফাই করে দিচ্ছে, আপনার কাছে কি ফিল্ড কিন্তু খোলা না, সারা পৃথিবী না, এখন ফিল্ড হচ্ছে বাংলাদেশ। তাহলে আপনি বললেন যে শেষে, ইন বাংলাদেশ দ্য ট্রু কাস্টোডিয়াল সার্ভিস আর নট অ্যাভেলেবল ইন দ্য ব্যাংকস অ্যাকসেপ্টিং লকার সার্ভিস। আচ্ছা, এখানে আমি একটু চেঞ্জ করছিলাম যে মার্চেন্ট ব্যাংক, এখন মার্চেন্ট ব্যাংকটাকে আবার তুলে দিলাম। এখন যদি বলি পরীক্ষা আসে যে কাস্টোডিয়াল সার্ভিস প্রোভাইড বাই ব্যাংকস, কোন কাস্টোডিয়াল সার্ভিস কি, কাস্টোডিয়াল সার্ভিস গুলো আমাদের যে ব্যাংক গুলো প্রোভাইড করে সেটা হয়, তাহলে কিন্তু দেখেন, তাহলে এটা লিখবেন যে ইট ইজ ট্রু দ্যাট কাস্টোডিয়াল সার্ভিস আর নট অ্যাভেলেবল ইন দ্য ব্যাংকস এক্সেপ্টিং লকার সার্ভিস। আমাদের ব্যাংকগুলোতে আসলে লকার সার্ভিসই আছে, এছাড়া খুব খুব একটা কিছু নাই। ওই ইউসিবি শুধু কিছু কাজ করে থাকে, মানে এই টাইপের ইউসিবি কিছু কাজ করে থাকে, যারা হচ্ছে কি এইগুলা করে থাকে। আর দেখবেন অন্যান্য ব্যাংকগুলোতে খুব এরকম কিছু নাই, যারা স্টক বন্ড এগুলো নিয়ে খুব একটা বেশি ডিল করে। ওনারা কি করে, ওই নতুন একটা সাবসিডিয়ারি কোম্পানি খুলে ফেলে, সাবসিডিয়ারি কোম্পানি খুলে ওরা করে, কিন্তু ব্যাংক নিজে করে না। এই কাজটাই হচ্ছে এটা দেখেন, দ্য স্টক এন্ড সিকিউরিটি কাস্টোডিয়াল সার্ভিসেস আর প্রোভাইড বাই অ্যান অর্গানাইজেশন নেম সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, ওই যে সিডিবিএল যেটাকে আমরা বলি, ওন বাই দ্য ব্যাংকস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্টক এক্সচেঞ্জ হুইচ পারফর্ম দ্য কাস্টোডিয়াল সার্ভিস অনলি শেয়ার অফ দ্য ইনভেস্টরস। ইনভেস্টরের শেয়ারের কাস্টোডিয়ান হিসেবে কাজ করে হচ্ছে কি সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এটাকে একটু আবার যদি পরীক্ষা আপনাদের কোনোভাবে একটা ইয়ে দিয়ে থাকে শর্ট কোশ্চেন, তাহলে আবার বুঝবেন না, আমি দিয়ে রাখি সিডিবিএল। আচ্ছা, তাহলে এটা গেল টিপিক্যাল সার্ভিস। এখন দেখেন খুবই সিম্পল কিন্তু এই জিনিসগুলো। এরপর আসেন অফশোর ব্যাংকিং। অফশোর ব্যাংকিং কোনটা, অফশোর ব্যাংকিং হচ্ছে কি মানে পরের টপিকটা পরীক্ষা আসতে পারে, এটা কিন্তু শর্ট নোটে আসতে পারে যে হোয়াট ইজ অফশোর ব্যাংকিং, অথবা আসতে পারে ডিফাইন অফশোর ব্যাংকিং, গিভ এন এক্সাম্পল, এই টাইপের দিতে পারে। এখন অফশোর ব্যাংকিংটা জাস্ট একটা সিম্পলি মনে রাখেন, ধরেন কোনো একটা ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে লন্ডনে, মানে তার লাইসেন্স হচ্ছে লন্ডন, কিন্তু সে কাজ করে হচ্ছে কি ওই যে ইন্ডিয়াতে বসে অথবা বাংলাদেশে বসে, অথবা দেখা যায় যে একটা আইল্যান্ডে সে হচ্ছে কি ওর ব্রাঞ্চ আছে। তো এই যে ব্রাঞ্চ গুলা সে চালাচ্ছে, সে রেজিস্টার হয়েছে কিন্তু লন্ডনে, অথবা রেজিস্টার হচ্ছে কি ইংল্যান্ডে, কিন্তু তার বিজনেস হচ্ছে, তার শাখা হচ্ছে কি হলো, তার বিজনেস করতেছে হলো কি, ব্যাংকিং করতেছে হলো কি ওই ইন্ডিয়াতে বসে। তার মানে এই যে কাজগুলা করতেছে, এই যে ব্যাংকিং গুলা করতেছে, এটাকে বলা হবে আসলে অফশোর ব্যাংকিং। দেখেন এবার আমরা ফর্মালি আসি। An offshore banking unit is a bank shell branch located in another international financial center. মানে হচ্ছে কি একটা শেল ব্রাঞ্চ, একটা অফশোর ব্যাংকিং ইউনিট হচ্ছে একটা ব্যাংকের একটা শেল ব্রাঞ্চ, যেটা হচ্ছে মানে শাখা ব্রাঞ্চ, যেটা হচ্ছে কি একটা
ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল, অ্যানাদার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার। অ্যানাদার কোনটা? ওই যে যেই আপনি ধরেন এখানে বললাম যে ইংল্যান্ডে আপনি রেজিস্ট্রেশন করছেন, কিন্তু সেখানে আপনি পরিচালনা করছেন ইন্ডিয়াতে। তার মানে এটাই হচ্ছে কি অ্যানাদার ইন্টারন্যাশনাল জনতা ব্যাংক ফাইন্যান্সিয়াল। কলকাতা শাখা। জনতা ব্যাংক কলকাতা শাখা হইতে পারে, যে জনতা ব্যাংক বাংলাদেশে না রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু কলকাতা যায় কি করছে, ওরা বিভিন্ন ব্যাংকিং চালু করতেছে। এই ব্যাংকিংটা যে ও করতেছে সেটাকে বলা হবে অফশোর ব্যাংকিং। এখন এইটা আসলে কিসের জন্য করে থাকে এই কাজগুলা? এই কাজগুলা করে থাকে ল ট্যাক্স আর হচ্ছে কি রেগুলেশনের কারণে। ধরেন আপনি বাংলাদেশে একটা ব্যাংক প্রতিষ্ঠা হলো, লাইসেন্স পাইলো, এখন সে বাংলাদেশে ব্যাংকিং করতেছে না, শুধু লাইসেন্সটাই পেয়েছে। জনতা ব্যাংকের কথা এখানে আসবে না বস, কারণ কেন আসবে না? কারণ জনতা ব্যাংক তো বাংলাদেশের ব্যাংকিং করতেছে, পরিচালনা করতেছে, সবকিছু করতেছে বাংলাদেশের রুলস রেগুলেশন ট্যাক্স সবকিছু মেনে। হুম। এখন জনতা ব্যাংক কি এটা করবে এটা এখানে? ভাই এটা ভাই যে দেশে নিবন্ধিত সেই দেশে ওই ব্যাংকের কোনো কার্যক্রম নাই, কার্যক্রম অন্যান্য নাই, শুধু ব্যাংকের কার্যক্রম আছে। লাইসেন্সটাই হ্যাঁ, আছে। হ্যাঁ এটাই মিজান ভাইয়া, এটাই। এক্স্যাক্টলি, শুধু লাইসেন্সটাই আছে। ওদের শুধু লাইসেন্সটাই আছে বাংলাদেশের, আর কিছু নাই। এখন ব্যাংকিং করতেছে ওই যে কলকাতায় বসে। এখন কেন? ধরেন বাংলাদেশের ব্যাংকিং এর উপরে ট্যাক্স অনেক বেশি, 45%। এখন 45% যদি বাংলাদেশের ট্যাক্স বেশি হয়ে থাকে, দেখা গেল সে এমন একটা জায়গা চুজ করলো যেখানে ট্যাক্স নাই বললো চলো, অথবা ধরেন 2-3%, 5%, তখন বললো যে সে বাংলাদেশে ব্যবসাই করবে না, অন্য দেশে বসে ব্যবসা করবে। তাহলে তার জন্য ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্স হ্যাভেন, সে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে না, এটাকে বলা হবে আসলে অফশোর ব্যাংকিং। এখন দেখেন এই একটা এক্সাম্পল দিই, an offshore banking unit could be a London based bank with a branch located in Delhi। যে লন্ডন বেসড একটা ব্যাংক আছে, সে লন্ডনে ব্যবসায়ী করলো না, কিন্তু ওই যে সে ব্যবসা করতেছে কোথায়, দিল্লিতে। অথবা দেখেন আমি আরো অনেক এক্সাম্পল দিছি, দ্য কেমেন আইল্যান্ড। সাধারণত অফশোর ব্যাংকিং গুলো এখানেই হয়। কোন কোন জায়গায় হয় দেখেন, এই যে আইল্যান্ড গুলাতে। এখানে হচ্ছে কি ধরেন একটা কি হয়, মানে গভর্নমেন্টের খুব একটা রুলস এন্ড রেগুলেশন থাকে না। তো ওই লন্ডন বা বিভিন্ন দেশে অথবা কানাডাতে একটা ব্যাংক এস্টাবলিশ হলো, তারপরে ওরা কি করলো, এখানে এসে ব্যবসা বাণিজ্য শুরু করলো। এবং দেখা যায় ওখানে যা ওরা প্রফিট করতে পারে সবই ওদের লাভ, কারণ সরকারকে ওদেরকে খুব একটা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হয় না, এবং সরকারকে খুব একটা টাকা পয়সা দিতে হয় না। পানামা সেম, পানামাতে অসংখ্য শেল ব্যাংক কাজ করে, অফশোর ব্যাংকিং ইউনিট কাজ করে। আমাদের দেশে এটা আসলে খুব কম পাবেন, কারণ ওই ট্যাক্স রুলস এন্ড রেগুলেশনের ভিতরে পড়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে কি এই অফশোর ব্যাংকিং গুলা আমাদের দেশে খুব নেই বললেই চলে। ওই এইসব দেশে হচ্ছে কি অনেক পাওয়া যায়। তাহলে অফশোর ব্যাংকিংটা আসলে বুঝতে পারছেন। এখন পরের যে জিনিসটাতে আসি আমরা, সেটা হচ্ছে কি ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এখন মাইডেরিয়ান আচ্ছা ফাইন্যান্সিয়াল। ভাইয়া, যদি আমাদের বাংলাদেশের যে কয়টা তফসিলি ব্যাংক আছে তারা যদি বাইরে কোনো ব্রাঞ্চ খুলে, তাহলে সেটা কি অফশোর ব্যাংকিং এর পার্ট হবে না? তখন তো আসলে অফশোর ব্যাংকিং এর পার্ট হবে না, কারণ তাদের তো বাংলাদেশে বিজনেস আছে। তারা তো বাংলাদেশে, ধরেন আপনি আছেন হচ্ছে প্রাইম ব্যাংকে অথবা সোনালী ব্যাংকে আছেন, সোনালী ব্যাংকে বাংলাদেশে অসংখ্য শাখা ব্যবসা করতেছে, তখন তো অফশোর ব্যাংকিং হবে না। জি। যে দেশে বিজনেস করতেছে সে দেশে ওদের মানে আপনার মূল তফাৎ থাকবে এটা, যে যে দেশে সে বিজনেস করতেছে সে দেশে তার কোনো কার্যক্রমই নেই, কার্যক্রম হচ্ছে অন্য দেশে, শুধু সে দেশ থেকে শুধু লাইসেন্সটা পাইছে। এটা হচ্ছে অফশোর ব্যাংকিং। আচ্ছা, ওকে বাস, এবার ঠিক আছে আসেন ভাই। আমরা, হ্যাঁ, মাইটেরিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে একটু কথা বলি। মাইটেরিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমে একটা মডিউলে আছে হচ্ছে ইসলামিক ফাইন্যান্স নিয়ে। যাদের মাইটেরিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে তারা হচ্ছে কি এটা তো বিস্তর পড়াশোনা করবেন, একটা মডিউল আছে। আর যারা হচ্ছে মাইটেরিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমে অলরেডি পাস করে ফেলছেন, তাদের জন্য তো কোনো কথাই নেই। এরা এই পরীক্ষা যদি ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আসে, আপনি চাইলে 5 পেজে লিখতে পারবেন। যাই হোক, এখানে আসলে যেটা আসবে সেটা হচ্ছে কি ছোট্ট শর্ট নোট আসতে পারে, অথবা একটা শর্ট কোশ্চেন আসতে পারে বড় কোশ্চেনের সাথে, যে হোয়াট ইজ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম আমরা সবাই বেশিরভাগই এখানে কয়েকজন ছাড়া সবাই মুসলিম, তা আমরা জানি যে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কি। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে কি, যে ইসলামের রুলস রেগুলেশন ভ্যালুস এগুলো মেনে যে ব্যাংকিং করা হয় সেটাকে বলা হবে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এবং এটার মূল মূল বিষয়টা হচ্ছে কি, যে প্রহিবিশন অফ রিবা। রিবা মানে কি? রিবা মানে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা হচ্ছে প্রহিবিশন থাকবে, নিষিদ্ধ থাকবে। এবং হচ্ছে যে জিনিসটা আনসার্টেনিটি মানে হচ্ছে কি অনিশ্চয়তা থাকবে না। আর একটা হচ্ছে যে প্রমোটিং সোশ্যাল জাস্টিস। সবসময় হচ্ছে কি ইসলামিক ব্যাংকিং যে জিনিসটা করে থাকে সেটা হচ্ছে কি সোশ্যাল যে জাস্টিস আছে, বিচার ব্যবস্থা আছে, সেটাকে প্রমোট করে। এই জিনিসটাকে বলা হবে ইসলামিক ফাইন্যান্স। তো এখন আমরা একটু ফর্মালি যাই, যে ইসলামিক ফাইন্যান্স ইজ এ ফাইন্যান্সিয়াল সিস্টেম দ্যাট অপারেটস ইন অ্যাকর্ডিংস with Islamic principles and values such as prohibition of charging or paying interest। ইসলামী ব্যাংকিং এর আসলে একবারে মূল মূল কথা, একবার বেসিক পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট থাকবে না, রিবা থাকতে পারবে না। তারপরে তারপরে যদি আপনি যান, সেটা হচ্ছে কি আনসার্টেনটি থাকতে পারবে না। এবং শেষ হচ্ছে কি সোশ্যাল জাস্টিসটা থাকতে হবে। এটাই হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম।
তার মানে এবার আসেন কোর প্রিন্সিপাল কোনটা। কোর প্রিন্সিপাল হচ্ছে কি যে ইসলামের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলো আছে, মানে ইসলামিক ফাইন্যান্সিয়াল যে ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলো আছে, এটা বিশ্বাস করে যে যে এগুলো এমন ভাবে হইতে হবে যাতে দুই পক্ষই লাভবান হয়, বেনিফিট বোথ পার্টিস ইনভলভ, দুই পক্ষ যেন লাভবান হয় সেভাবে হচ্ছে কি ইসলামিক ফাইন্যান্সটা হচ্ছে কি আসলে ট্রানজাকশন গুলো করে থাকে। এবং যেখানে হচ্ছে কি ওরা, যেখানে হচ্ছে কি আসলে যে এই কোনো পার্টি যেন ক্ষতিগ্রস্ত না হয়। তার মানে শেষে আমরা দিই যে ওভারঅল দ্য ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম প্রোভাইডস অ্যান অল্টারনেটিভ টু কনভেনশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম দ্যাট ইজ বেসড অন এথিক্যাল প্রিন্সিপাল এন্ড প্রমোটস ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস। ওই যে আগের কথাটাই আসলে কনক্লুশনে দিয়ে দিছি আর কি, ঘুরে ফিরে একই কথা। যে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আপনি মূল কথা মনে রাখবেন যে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা হচ্ছে কি ইসলামের যে শরিয়া বেসড, মানে শরিয়ার উপর বেসড করে যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা গঠিত হয়, পরিচালিত হয়, সেটাকে বলা হবে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। যেখানে যে যে রিবা অর্থাৎ নিষিদ্ধ, টোটালি হচ্ছে নিষিদ্ধ, এবং হচ্ছে অনিশ্চয়তা থাকতে পারবে না, সাথে সাথে হচ্ছে কি সোশ্যাল জাস্টিসটা থাকতে হবে। এটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের আরেকটা জিনিস আছে ইসলামিক উইন্ডো। ইসলামিক উইন্ডো কোনটা? ইসলামিক উইন্ডো হচ্ছে কি ওই যে কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি যদি কোনো কোনো ব্যাংক যে কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি ছোট পরিসরে ইসলামিক ব্যাংকিং এর সার্ভিস যেগুলো আছে সেগুলো অফার করে, সেটাকে বলা হবে ইসলামিক উইন্ডো। যেমন হচ্ছে সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, তারপরে আরো কয়েকটা ব্যাংক, এগুলো হচ্ছে কি করে থাকে ইসলামিক ব্যাংকিং একটা উইন্ডো খুলছে, ওদের 4-5টা বা 10টা 15টা শাখাতে হচ্ছে কি এটা আলাদা পার্টিকুলার জায়গা আছে, সেখান থেকে ওরা হচ্ছে কি ইসলামিক রুলস রেগুলেশন শরিয়া প্রিন্সিপাল অথবা শরিয়া বডি আছে, যে ওই শরিয়া বডি হচ্ছে কি প্রোভাইড করে থাকে। তখন হচ্ছে ওই শরিয়া বডির আন্ডারে হচ্ছে কি ওই ব্রাঞ্চ গুলো অথবা নির্দিষ্ট যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে কি এই ইসলামিক সার্ভিসটা অফার করে। তো এই যে একটা ছোট পরিসরে একটা ব্যাংক অথবা একটা ব্রাঞ্চ অথবা ব্রাঞ্চের একটা পার্টিকুলার অংশ, একটা ডিপার্টমেন্ট মিলে যে সার্ভিস গুলো প্রোভাইড করতেছে সেগুলোকে সেই সেই জায়গাটাকে অথবা সেই 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 অবস্থানটাকে বলা হবে ইসলামিক উইন্ডো। আবার যখন দেখবেন ইসলামিক ব্যাংকিং পুরা, যেমন ইসলামিক ব্যাংক কিন্তু কোনো উইন্ডো না, ইসলামিক ব্যাংকটা হচ্ছে পুরো ইসলামিক ব্যাংকিং, ওদের নিজস্ব শরিয়া আছে এবং পুরো ব্যাংকটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং এ চলে থাকে। আবার দেখেন যে সিটি ব্যাংক কিন্তু ইসলামিক ব্যাংকিং না, ওরা কনভেনশনাল ব্যাংকিং সার্ভিস অফার করে। তো সেই ক্ষেত্রে সিটি ব্যাংক যখন ওই যে ছোট পরিসরে আপনার ব্যাংকিংটা অফার করতেছে, ইসলামিক ব্যাংকিংটা অফার করতেছে, তখন সেটাকে বলা হবে হচ্ছে কি ইসলামিক ব্যাংকিং উইন্ডো বা ইসলামিক উইন্ডো। এখন দেখেন এই যে ফর এক্সাম্পল আমি দিচ্ছি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড হ্যাজ ইসলামিক উইন্ডো অ্যালাইন্ড উইথ ইটস কনভেনশনাল ব্যাংকিং। ওর কনভেনশনাল ব্যাংকিং আছে, সাথে হচ্ছে কি ওই ইসলামিক ব্যাংকিংটাও আছে। তো ইসলামিক ব্যাংকিংটা, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আর ইসলামিক উইন্ডোটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আসলে কি আলোচনা করবো, সারাক্ষণই আপনারা এটা নিয়ে কথাবার্তা বলেন। যেমন প্রত্যেকেই হচ্ছে কি আমাদের মোবাইল 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 আছে, মোবাইল দিয়ে হচ্ছে কি আমাদের যে ট্রানজাকশন গুলো করে থাকি এবং যে প্রসেসে করে থাকি সেটাকে বলা হবে আসলে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। এখন এখানে সব জাস্ট দুটো লাইন দিছি, পরীক্ষা আসলে এটা খুব শর্ট কোশ্চেন আসবে, অথবা ওই যে আপনার কি বলে শর্ট নোটে আসতে পারে, অথবা একেবারে সংক্ষিপ্ত 2 মার্কসের জন্য থাকতে পারে। তো 2 মার্কসের জন্য থাকতে পারে, তাহলে এই লাইনটা লিখে দিবেন, সাথে হচ্ছে দুইটা এক্সাম্পল দিয়ে দিবেন যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গুলোর মধ্যে কি কি আছে। তার মানে মোবাইল সার্ভিস ফাইন্যান্সিয়াল সার্ভিসটা হচ্ছে কি মোবাইল ইউজ করে যে ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো অথবা ট্রানজাকশন গুলো আমরা করে থাকি সেটাই হচ্ছে কি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এখানে দিচ্ছি দেখেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেটা ডেলিভার্ড থ্রু মোবাইল। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনক্লুড বোথ মোবাইল ব্যাংকিং এন্ড মোবাইল পেমেন্ট। তারপর আসেন মোবাইল ব্যাংকিং। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর মোবাইল ব্যাংকিং একই কথা, জাস্ট ওই যে আপনি ব্যাংকটাকে অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিবেন। হ্যাঁ, যে মোবাইল ব্যাংকিং কোনটা, মোবাইলটা ইউজ করে হচ্ছে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে হচ্ছে যে ট্রানজাকশন গুলো সেটেল করা হয়, ব্যাংক ব্যাংকের ব্যাংকের হচ্ছে কি অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যালেন্স চেক করা হয়, ফান্ড ট্রান্সফার করা যায়, তারপরে সে মানে পেমেন্ট মেক করা যায়, তারপরে আপনি বিল পেমেন্ট করা যায়, এই যে যত কাজ করে থাকেন মোবাইল ইউজ করে এই সবগুলাকে বলা হবে হচ্ছে কি মোবাইল ব্যাংকিং। তার মানে দেখেন মোবাইল ব্যাংকিং allow customer to access their bank account and perform transactions such as checking balances, transferring fund and making payment ইউজিং দেয়ার মোবাইল ফোন। কথা হচ্ছে কি দেখেন মোবাইল ইউজ করে যে কাজগুলো করে থাকেন আপনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলা, এই যে কাজগুলো করতেছেন সেটাকে বলা হবে মোবাইল ব্যাংকিং। এখন এই মোবাইল ব্যাংকিং গুলোর কয়েকটা এক্সাম্পল দিয়ে দিবেন। যেমন মোবাইল অ্যাপস গুলো আছে, প্রত্যেকটা বেশিরভাগ ব্যাংকেরই হচ্ছে এখন মোবাইল অ্যাপস আছে। ওই যে মোবাইল অ্যাপস দিয়ে মোবাইল গুলা হচ্ছে কি মোবাইলের ব্যাংকে অ্যাক্সেস করতেছে, ইএফটি করতেছে। এখন তো কয়েকটা ব্যাংকে মোবাইল ব্যাংকিং ইউজ করে আপনার আরটিজিএস করা যায়। তো এগুলোকে বলা হবে মোবাইল ব্যাংকিং। আর মোবাইল মানি কোনটা? মোবাইল মানি হচ্ছে কি ওই যে মানিটা সেন্ড এন্ড রিসিভ করে মোবাইল ফোনের মাধ্যমে, যেমন হচ্ছে কি ওই যে বিকাশ, নগদ, রকেট, এগুলোকে বলা হবে হচ্ছে কি মোবাইল মানি। আবার এটা হচ্ছে কি আবার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। আচ্ছা এখন দেখেন এগুলো খুব ছোট করে বলে যাচ্ছি কারণ এগুলো আসলে শর্ট নোট আসবে, ব্রড কোশ্চেন গুলো উপরে এসে যাবে, অথবা একটা কোশ্চেনের আন্ডারে এরকম ছোট ছোট 2-3টা কোশ্চেন থাকতে পারে। তাহলে আপনি কি করবেন, ছোট ছোট 2-3টা লাইন লিখে একটা করে এক্সাম্পল, 2টা করে এক্সাম্পল দিয়ে দিবেন। আর এগুলোর সাথে মানে এগুলা কেন আমি একটু দ্রুত শেষ করতেছি, কারণ হচ্ছে এগুলা এগুলা প্রত্যেক দিন আপনারা এগুলো নিয়ে ডিল করেন,
এগুলা আসলে পড়ানোর কিচ্ছু নাই। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, হোয়াট আর দ্য প্রোডাক্টস অফ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটাই বলেন, এবং কি কি সার্ভিস আসলে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের সার্ভিসে আমরা পেয়ে থাকি। দেখেন, ক্যাশ ইন ক্যাশ আউট মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমে দেখেন, ধরেন আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, রকেট অ্যাকাউন্ট আছে, নগদ অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারতেছেন। তারপরে আসেন দেখেন, তারপরে হচ্ছে পার্সন টু বিজনেস পেমেন্ট। পার্সন টু বিজনেস পেমেন্ট কোনটা, মানে আমি ব্যক্তি, আমি এখন বিজনেস পেমেন্টটা করবো কিভাবে করবো, ধরেন আমি আমার কাছে বিকাশ ওয়ালেট আছে, এখন আমি বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিলটা পে করে দিব। তাহলে দেখেন, পার্সন টু বিজনেস, আমি বিদ্যুৎ বিলটা পে করব, আমার কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে, আমি ওই বিদ্যুৎ বিলটা এসএমএস অ্যাকাউন্টে অ্যাড করে দেন মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকাটা দিয়ে দিলাম কাকে, পল্লী বিদ্যুৎ অথরিটিকে। দেন পার্সন টু বিজনেস। তার মানে এভাবে কিন্তু অসংখ্য আছে। বিল পেমেন্ট করতে পারি, এডুকেশনাল ইনস্টিটিউশন ফি পেমেন্ট করতে পারি, মার্চেন্ট পেমেন্ট করতে পারি। ওই যে মার্চেন্ট পেমেন্ট কোনগুলো, আমরা যে ধরেন কেনাকাটা করি, ওখানে মার্চেন্ট পেমেন্ট করি। তারপরে মোবাইল টপ আপ করতে পারি, ডিপোজিট করতে পারি। যেমন হচ্ছে কি, অনেকগুলো ব্যাংক, যেমন আমাদের কমিউনিটি ব্যাংক হচ্ছে কি আপনার মানে বিকাশ থেকে টাকা সরাসরি কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া যায়। তো তাহলে এটা কিন্তু পার্সন টু বিজনেস পেমেন্ট, মানে হচ্ছে কি আপনার বিজনেসের দিকে চলে আসতেছে, মানে কোম্পানির দিকে চলে আসতেছে। তারপর লোন রিপেমেন্ট করার জন্য কিন্তু এখন ওই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলো ইউজ করা হয়। তো এটা হচ্ছে পার্সন টু বিজনেস। এবার বিজনেস টু পার্সন, বিজনেস টু পার্সন কিভাবে, ধরেন আমরা তো বললাম যে ব্যাংকে আমরা দিতে পারতেছি, অথবা পল্লী বিদ্যুতে আমরা হচ্ছে কি করতেছি, আমাদের বিল পে করতেছি। এখন পল্লী বিদ্যুৎ অথরিটি চাইলে হচ্ছে কি ওদের স্যালারিটা, ওই যে ওদের যে এমপ্লয়ি আছে ওই এমপ্লয়ীদের স্যালারি ডিসবার্সমেন্টটা করতে পারে কিসের মাধ্যমে, ওই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে। তারা কি করলো, মোবাইল তাদের বিকাশ অ্যাকাউন্টে, রকেট অ্যাকাউন্টে, অথবা তাদের যে ওয়ালেটের যতগুলো অ্যাকাউন্ট আছে এর মাধ্যমে কিন্তু আপনার বিজনেস থেকে সরাসরি টাকাগুলো ডিসবার্স করে দিতে পারে। আবার ডিভিডেন্ড, দেখেন অনেক কোম্পানি এখন আস্তে আস্তে চেষ্টা করতেছে যে ডিভিডেন্ড দিয়ে দিবে ওদের মোবাইল অ্যাকাউন্টে। তারপরে রিফান্ড ওয়ারেন্ট, ডিসকাউন্ট পেমেন্ট, এই সবগুলো। যেমন ডিসকাউন্ট পেমেন্টের কথা বলি, আজকে আমি একটা শার্ট কিনলাম হচ্ছে কি, আমি প্লাস পয়েন্ট থেকে, প্লাস পয়েন্টে যখন আমি শার্টটা কিনলাম, বিকাশ দিয়ে আমি পেমেন্ট করলাম, সাথে সাথে আমি কিন্তু 10% ক্যাশব্যাক পেয়ে গেলাম। ওই যে ডিসকাউন্ট মানে ক্যাশব্যাকটা কিন্তু অটো বিকাশ আমাকে দিয়ে দিচ্ছে, জাস্ট ওদের ওয়ালেটটা ইউজ করার কারণে। তো এটা হচ্ছে কি বিজনেস টু পার্সন, মানে বিজনেস আমাকে দিয়ে দিচ্ছে। এরপর এখন আসুন পার্সন টু পার্সন। ওই পার্সন টু পার্সন কোনটা, যেমন হচ্ছে কি এখন আপনারা আমাকে একটা নমিনাল অ্যামাউন্টের ফি দিয়েছেন এই ক্লাসটা নেওয়ার জন্য। আসলে এই ক্লাসটা কিসের জন্য, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিয়েছেন। এই যে আপনি পার্সন টু পার্সন আপনি আমাকে দিয়েছেন এটা সার্ভিস হিসেবে, এটাই হচ্ছে পার্সন টু পার্সন পেমেন্ট। এটা করছেন কি দিয়ে, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা ইউজ করে। তারপর দেখেন বিজনেস টু বিজনেস, আবার বিজনেস টু বিজনেসটা ওটা করতে পারে। যেমন হচ্ছে কি দেখেন, ভেন্ডর পেমেন্ট, যেমন একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে হচ্ছে কি ওই যে বিকাশের মাধ্যমে টাকাটা দিয়ে দিতে পারে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টেও কিন্তু এরকম পেমেন্ট গুলো হচ্ছে। এরপর হচ্ছে অনলাইন এবং ই কমার্স। দেখেন যে আপনি দারাজ, ইবেলি থেকে তো আগে এরকম হয়তো, ইবেলি আবার নতুন করে জানি আসতেছে। এই যে দারাজ আমরা কিনতেছি, অথবা আমরা আবার ওই যে বললাম যে প্লাস পয়েন্টে কিনতে গেলাম। রেজিস্ট্রেশন করলাম ভাই, পরীক্ষা রেজিস্ট্রেশন করছি। সরি বস। পরীক্ষা রেজিস্ট্রেশন করলাম মোবাইল ব্যাংকিং। হ্যাঁ, ওই যে মোবাইল ব্যাংকিং দেখছেন, পরীক্ষা এই যে এই যে এই রেজিস্ট্রেশন করছেন, একদম দারুণ। মানে অনলাইনে হয়ে গেল। এটা কিন্তু আবার পার্সন টু বিজনেস, পার্সন টু বিজনেসে কিন্তু এটা চলে যাবে। যেমন আপনি কি করছেন, জি পার্সন পার্সন থেকে আপনি আইবিবি কে দিয়ে দিচ্ছেন, তাহলে পার্সন টু বিজনেস চলে গেল। তারপরে অনলাইন এন্ড ই কমার্স পেমেন্ট করতে পারবেন। গভর্নমেন্ট টু পার্সন বলতে কি, যে গভর্নমেন্ট চাইলে এখন কিন্তু ওই যে ওদের মানে সঞ্চয়পত্রের যে প্রফিট, এরপর হচ্ছে পেনশন স্কিম, তারপর বয়স্ক ভাতা, এগুলো সবগুলো কিন্তু মানে চাইলেই উনি হচ্ছে কি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম ইউজ করে সরাসরি বিকাশ, নগদ, নগদ, রকেট অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবে। এরকম হয়েছে, যেমন হচ্ছে কি ওই যে 15 সরকার কি জানিয়ে দিল যে 2000 টাকা করে প্রত্যেকজনকে দিয়ে দিল। তো এটা কিন্তু মোবাইলের মাধ্যমে, নগদের মাধ্যমে দিয়েছিল। তো এটা হচ্ছে গভর্নমেন্ট টু পার্সন। আবার পার্সন টু গভর্নমেন্ট হতে পারে কি হবে, যেমন আমরা ট্যাক্স দিই, লেভি পেমেন্ট দিই, অথবা টোল চার্জ দিই। যেমন হচ্ছে কি এখন রেপিড পাস বের হয়েছে, যে আপনি মোবাইলের অ্যাপস এর মাধ্যমে কিন্তু জি। টাকাগুলো দিয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে পার্সন টু গভর্নমেন্ট। ডিসবার্সমেন্ট, ওই যে এখন বিদেশ থেকে টাকা আসতেছে রেমিটেন্স এর মাধ্যমে, এই ডিসবার্সমেন্টটা হচ্ছে কিন্তু বিকাশ, নগদ, রকেট দিয়ে হয়ে যাচ্ছে। তো এইগুলো সবগুলো হচ্ছে কি আসলে, কি বলছিলাম আমরা, এই সবগুলো হচ্ছে কি মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে প্রোডাক্ট, এগুলো এগুলো হচ্ছে সবগুলো মোবাইল ফাইন্যান্স। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, আপনারা দেখেন কি কি সার্ভিস অফার করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল মানে কি কি প্রোডাক্ট আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের, এইগুলা। তার মানে এখানে অনেকগুলোই আছে, মাথায় রাখবেন সিম্পল জিনিস, জাস্ট নিজের সাথে রিলেট করে মনে রাখবেন। এরপর আছে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং নিয়ে তো বলার কিছু নাই। এজেন্ট ব্যাংকিং হচ্ছে কি, ইসলামী ব্যাংকের কেউ আছেন বস?
ইসলামী ব্যাংকিং কেউ থাকলে একটু ভালো হতো, কারণ উনি এজেন্ট ব্যাংকিং সম্পর্কে খুব ভালো পরিচিত। কারণ হচ্ছে ইসলামী ব্যাংকিং এ এজেন্ট ব্যাংকিং দিয়ে সারা বাংলাদেশ ভরাই ফেলছে, আর বাকি নেই কিছু। এই এই যে ব্যাংকিংটা, এজেন্ট ব্যাংকিংটা করতেছে, এটাই হচ্ছে কি আসলে মানে একটা পার্টিকুলার যারা নন ব্যাংকার অথবা জাস্ট একটা লাইসেন্স দিয়ে একটা লিমিটেড স্কেলে যে ব্যাংকিং করার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে কাদেরকে, কিছু আনব্যাংক মানুষ আছে, যদিও কিন্তু এটা এখন খাটতেছে না। আপনি প্র্যাকটিক্যালি গেলে আনব্যাংক নাই। ওই যে একটা ধরেন একটা বাজারের ভিতরে 5টা ব্যাংক আছে, ওখানে আবার এজেন্ট ব্যাংকিং আছে অনেকগুলা। তার মানে ওরা তো আনব্যাংক না, ওরা তো ব্যাংক। ওদের তো ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য 5টা ব্যাংক বসে আছে, তারপরে ওখানে আবার এজেন্ট ব্যাংকিং কেন? মানে এটা আবার মিলাইয়েন না, পরীক্ষা খাতায় লিখতে যাইয়েন না। পরীক্ষার কথা এটা লিখবেন যে আনব্যাংক যারা আছে, মানুষজন আছে, লোকজন আছে, যারা ফাইন্যান্সিয়াল সার্ভিসটা অ্যাক্সেস করতে পারতেছে না, ব্যাংকে অ্যাক্সেস করতে পারতেছে না, তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য, তাদেরকে ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়ার জন্য যে মানে বাংলাদেশে যে ব্যাংকিং সার্ভিসটা উদ্ভাবন হয়েছে বা দিয়ে থাকে, সেগুলোকে বলা হবে এজেন্ট ব্যাংকিং। তাহলে আসেন আমরা ফর্মালি দেখি যে এজেন্ট ব্যাংকিং ইন বাংলাদেশ ইজ এ ব্যাংকিং মডেল where banks provide limited scale banking and financial services to the unserved population through engaged agent under a valid agency agreement। একটা এজেন্সি এগ্রিমেন্টের মাধ্যমে কিছু লিমিটেড স্কেলে যে সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে আপনার আনব্যাংক পপুলেশনকে, সেটাকে বলা হবে এজেন্ট ব্যাংকিং। তারপরে বাকিগুলো হচ্ছে একটু পড়ে নিয়ে, বেশি কিছু নাই। এরপরে আসেন যে পরীক্ষা আসতে পারে যে হোয়াট আর দ্য ইনিশিয়াল গাইডলাইন্স প্রোভাইডেড বাই বিবি ফর এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং এর জন্য বাংলাদেশ ব্যাংক কি কি ধরনের আসলে গাইডলাইন প্রোভাইড করছে, অথবা এটা আসতে পারে হোয়াট আর দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ এজেন্ট ব্যাংকিং গাইডলাইন্স। এজেন্ট ব্যাংকিং এর যে প্রধান ফিচার্স গুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো কি? তখন দেখেন এইগুলা আপনার বৈশিষ্ট্যগুলা লিখে দিবেন। এই বৈশিষ্ট্যগুলা কি কি আপনি মাথায় আগে প্রথমে হচ্ছে কি মুখস্থ করতে গেলে আসলে কঠিন বললাম, কারণ অনেকগুলো সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। যারা 6টা 5টা পরীক্ষা দিবেন তখন আপনার জন্য একটা কঠিন হবে। সে কারণে হচ্ছে আপনি জাস্ট আপনার সাথে রিলেট করে করে আপনি এটাকে মাথায় রাখবেন যে আসলে এজেন্ট ব্যাংকিং কি দেয়। আর এজেন্ট ব্যাংকিং কিন্তু আপনি তো একটা ব্যাংকে আসেনি, আপনি মাথায় রাখবেন আমি তো একটা ব্যাংকে আসি, আমার এজেন্ট ব্যাংকিং গুলো কি কি সার্ভিস দেয় এগুলো লিখে দেন। এই যে এজেন্ট যেটা লিখে দিবেন এটাই কিন্তু দেখেন এজেন্ট ব্যাংকিং এ কি আসে, ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স। এজেন্ট ব্যাংকিং গুলোতে ফরেন রেমিটেন্স আছে। তারপরে হচ্ছে কি এজেন্ট ব্যাংকিং গুলো হচ্ছে কি স্মল বা লোন ও ডিসবার্সমেন্ট হয় কিন্তু এজেন্ট ব্যাংকিং এ ছোট পরিসরে। এগুলো কিন্তু সরাসরি এজেন্ট ব্যাংকিং ব্যাংক গুলো করে থাকে না। এজেন্ট ব্যাংকিং গুলো ফাইল গুলোকে, ছোট ছোট ফাইল গুলোকে হয়তো প্রসেস করে মানে নিকটস্থ ব্রাঞ্চে দিয়ে দেয়। ওরা লোন গুলো হচ্ছে কি পাস টাস করার পরে তারপরে হচ্ছে কি এজেন্ট ব্যাংকিং এর ডিসবার্স করে দেয়। তারপরে এটা দেখভাল করে হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর যে লোকজন আছে ওরা, যদিও এটা খুব কম পরিসরে। তারপর হচ্ছে কি যেমন ইউটিলিটি বিল পেমেন্ট, এখন এজেন্ট ব্যাংক গুলো দেখবেন ওই বিলও নিতে পারে, বিভিন্ন ধরনের বিল গুলা ওরা নিয়ে থাকে। তারপরে ক্যাশ পেমেন্ট গুলো ওরা হচ্ছে নিয়ে থাকে, ক্যাশ পেমেন্ট করে থাকে ওরা হচ্ছে এজেন্ট ব্যাংকিং গুলা। তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার করে থাকে। এরপর হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, ওরা আপনি কারো যদি ওই যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে তাহলে সে ব্যালেন্স ইনকোয়ারিটা করতে পারে। এরপরে হচ্ছে কি কালেকশন এন্ড প্রসেসিং অফ ফর্মস ডকুমেন্টস ইন রিলেশন টু অ্যাকাউন্ট ওপেনিং। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য হচ্ছে কি ওই যে ইয়েগুলা আপনার এজেন্ট ব্যাংকিং গুলো হচ্ছে কি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম গুলা কালেক্ট করে থাকে। তারপরে লোনের অ্যাপ্লিকেশন গুলো কাস্টমারদেরকে দিয়ে থাকে, ক্রেডিট ডেবিট কার্ডের অ্যাপ্লিকেশন গুলো ওরা নিয়ে থাকে। এবং কাদের কাছ থেকে নিয়ে থাকে, এগুলো নিয়ে থাকে পাবলিকের কাছ থেকে। নিয়ে সরাসরি হয়তো তারা হচ্ছে কি অ্যাকাউন্টটা ওপেন সরাসরি করতে পারে না, কোনো কোনো ব্যাংক এটা সরাসরি করতে পারে কিনা আমি জানি না, ঠিক আমার জানা নাই। কিন্তু এটা হচ্ছে কি আমি যতটুকু জানি হচ্ছে কি এজেন্ট ব্যাংক গুলো এগুলো ফর্ম গুলো কালেক্ট করে ব্যাংকে মানে ওই যে যে তদারকি ব্যাংক ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে পাঠিয়ে দেয়, ওরা অ্যাকাউন্ট গুলো ওপেন করে তারপরে আবার এজেন্ট ব্যাংকে দিয়ে দেয়, মানে ডকুমেন্ট গুলো রেখে ওদেরকে অ্যাকাউন্ট গুলো দিয়ে দেয়। তো এই কাজগুলো হচ্ছে কি ওই ডকুমেন্টেশন গুলো করে থাকি হচ্ছে এজেন্ট ব্যাংক, তারপরে বাকি কাজ হচ্ছে পার্টিকুলারলি যে মানে মূল ব্রাঞ্চটা আছে সেটা করে থাকে। তারপরে হচ্ছে কি আপনার রিসিভিং চেক ক্লিয়ারিং এর জন্য রিসিভ করে থাকে। এরপর হচ্ছে আদার ফাংশনস লাইক কালেকশন অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনক্লুডিং মাইক্রো ইন্স্যুরেন্স, ওই যে ব্যাংকের যে ইন্স্যুরেন্স গুলো আছে। কারণ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে কি একটা ব্যাংকে ধরেন আপনার অ্যাকাউন্ট আছে, ধরেন এলিকো, ওই এলিকোতে অনেক কাস্টমার আছে যারা হচ্ছে কি ওই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ওদের প্রিমিয়ামটা পে করতে পারবে। তো এই কাজগুলো অথবা এই ব্যাংকিং গুলো হচ্ছে কি একটা এজেন্ট ব্যাংক করতে পারবে। এগুলো হচ্ছে গাইডলাইন্স যে এই জিনিসগুলো হচ্ছে এজেন্ট ব্যাংক করতে পারবে। আর হচ্ছে কি এটাকে যদি যদি আসে যে বাংলাদেশ ব্যাংক কোন গাইডলাইন গুলো দিচ্ছে তাহলে এটা, আর যদি আসে যে সেলিয়েন্ট ফিচার কোনটা এজেন্ট ব্যাংকিং এর সেটা হচ্ছে কি এটা, অথবা গাইডলাইন্স কোনটা সেটাও এটা। মানে এর বেশি কাজ কিন্তু করতে পারবে না। এখন এই যে জিনিসটা গুলো আছে এগুলো কিন্তু চেষ্টা করুন এর বাইরে না দিতে, কারণ এগুলো হচ্ছে কি অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স। আচ্ছা, তারপরে আসেন শেষের যে কোশ্চেনটা কি আছে যে কোন কোন জিনিস আসলে এজেন্ট ব্যাংকিং করতে পারবে না, এটাও কিন্তু গাইডলাইন। সো এগুলো চেষ্টা করবেন একটু হুবহু অথবা অন্তত 4টা জিনিসই অ্যাড করে দিতে আর কি, যে এজেন্ট কোন কাজগুলো করতে পারবে না। দেখেন এজেন্ট ওই যে আমরা এর আগে বলছিলাম অ্যাকাউন্ট গুলো ওপেন করার জন্য ডকুমেন্ট কালেক্ট করে, কিন্তু সে ফাইনাল অ্যাপ্রুভাল দিতে পারবে না। মানে ব্যাংক অ্যাকাউন্টের জন্য কি করতে পারবে না, ফাইনাল অ্যাপ্রুভাল চেয়ে এজেন্ট ব্যাংকিং দিতে পারবে না। তারপরে সে
চেক, বই, ডেবিট কার্ড এগুলো কিন্তু সে ইস্যু করতে পারবে না। এগুলো সে ইস্যু করার জন্য রিকোয়েস্ট করতে পারে, কিন্তু সে এগুলো ইস্যু করতে পারবে না, যেটা হচ্ছে কি আমরা বাঞ্চে বসে বসে করি। তারপর হচ্ছে কি ডিলিং উইথ লোন অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল, মানে লোনের সাথে তারা ডিল করতে পারবে না, মানে লোনটা তারা ডিসবার্স করতে পারবে না, বা লোনটা হচ্ছে কি লোনের অথরিটি না, তারা হয়তো লোন ডকুমেন্টেশন গুলো কালেক্ট করতে পারবে, কিন্তু তারা লোনের কিন্তু কোনো অথরিটি না। এনকেশমেন্ট অফ চেক, এনকেশমেন্ট অফ চেক কোনটা, ধরেন একটা ক্রস চেক আছে, ওই ক্রস চেকটা কিন্তু ওই এজেন্ট ব্যাংকিং এ আপনি ভাঙাতে পারবেন না। সে হয়তো এটা আপনাকে রিসিভ করবে, রিসিভ করে ওই একটা পার্টিকুলার ব্রাঞ্চে পাঠিয়ে দিবে, তাহলে পারবে, কিন্তু সে কিন্তু ওই চেকটাকে এনকেশ করতে পারবে না। তারপর দেখেন ডিলিং উইথ ফরেন কারেন্সি, ফরেন কারেন্সির সাথে এই এজেন্ট ব্যাংকিং গুলা ডিল করতে পারবে না। তাহলে এই চারটা মনে রাখেন, এগুলো কিন্তু মানে হচ্ছে কি শর্ট না, এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে। হ্যাঁ, এগুলো যেটা আছে জাস্ট আমি এটাই হুব দিয়ে দিচ্ছি গাইডলাইন গুলা, যে এগুলো এটার ক্ষেত্রে সে অ্যালাউড, আর এগুলো করতে সে অ্যালাউড না। তারপরে আসেন যে পরীক্ষা আসতে পারে মেনশন সাম এন্টিটিস, মেনশন সাম এন্টিটিস যেটা ইলিজিবল ফর এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং এর জন্য কারা ইলিজিবল? এখন আসেন এজেন্ট ব্যাংকিং এর জন্য কারা এলিজিবল, যে আমাদের তো অসংখ্য এনজিওর অভাব নাই, এই এনজিও সবগুলা, তারপর হচ্ছে যে মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর জন্য এলিজিবল। ওরা চাইলে হচ্ছে কি এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্সটা নিতে পারে। তারপরে হচ্ছে কি আদার রেজিস্টার্ড এনজিও, অন্যান্য যে রেজিস্টার্ড এনজিও মানে এনজিও গুলো আছে তারাও পারবে। আর এখানে এনজিও মাইক্রো মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনগুলো, যে রেগুলেটেড বাই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। আপনারা মাইটেরিয়াল এমএএফএস যারা পড়ছেন তারা কিন্তু মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়ে অনেক মানে মোটামুটি ভালোই পড়ছেন, কাজ কি কাজ করে। তো ওদের এরা এদের- এরা এরা যে যে এনজিও এবং মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা রেগুলেট করে, এগুলা হচ্ছে হইতে পারবে এজেন্ট ব্যাংকিং হিসেবে। তারপরে আদার রেজিস্টার্ড এনজিও যেগুলা, যেগুলো হচ্ছে মানে যে এনজিও গুলো আছে আহ, মানে রেজিস্টার্ড বাই হচ্ছে কি এনজিও গুলো কারা রেজিস্ট্রেশন দেয়, সেটা হচ্ছে ন্যাশনাল, মোস্ট প্রবাবলি ন্যাশনাল ব্যুরো। কেউ কি কারো কি মাথায় আছে এখন এনজিও গুলো কারা রেজিস্ট্রেশন দেয়? সমাজ কল্যাণ অধিদপ্তর। সমাজ কল্যাণ অধিদপ্তর। সমাজ কল্যাণ অধিদপ্তর সাথে হচ্ছে আরেকটা বস, আরো একটা এনজিও অথরিটি আছে, দুইটা মানে রেজিস্ট্রেশন লাগে ওদের, একটা হচ্ছে সমাজ কল্যাণ দেয়, আর একটা হচ্ছে আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না। পিকেএসএফ নাকি? না না, পিকে এমআরএ, এমআরএ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। হ্যাঁ, ওটা তো আছে, ওটা তো মাইক্রো ক্রেডিট আছে, আরো একটা আছে বস, এটা হচ্ছে উম মাথায় আসতেছে না। মানে ওরা হচ্ছে কি দিয়ে থাকে এনজিও অথরিটি মোস্ট প্রবাবলি, বা এরকম কিছু টাইপের। এরপরে দেখেন কোঅপারেটিভ এনজিও সোসাইটিস, ব্যুরো আছে, এনজিও এনজিও ব্যুরো, ব্যুরো। এক্স্যাক্টলি বস, এনজিও ব্যুরো। এই যে এটাই মাথায় আসতেছে না, এই এনজিও ব্যুরো গুলো হচ্ছে কি এনজিও লাইসেন্স গুলো দিয়ে থাকে, এবং ওদের মাধ্যমে যারা রেজিস্টার্ড আছে তারাও কিন্তু আপনার এই এজেন্ট ব্যাংকিং হিসেবে মানে কাজ করতে পারবে। তারপর হচ্ছে দেখেন কোঅপারেটিভ সোসাইটি গুলো আছে অনেকগুলা, এই কোঅপারেটিভ সোসাইটি গুলো করতে পারবে, পোস্ট অফিস করতে পারবে, কুরিয়ার এবং মেলিং সার্ভিস যে কোম্পানিগুলো আছে সেগুলো হইতে পারবে। তারপরে হচ্ছে কোম্পানি রেজিস্টার আন্ডার 1994, আবার ওই যে কোম্পানি অ্যাক্ট, যেটা কোম্পানি অ্যাক্টের আন্ডারে যারা যারা লাইসেন্স প্রাপ্ত তারাও এজেন্ট মেকিং করতে পারবে। এজেন্ট অফ মোবাইল নেটওয়ার্ক অপারেটর, মোবাইল নেটওয়ার্ক অপারেটর গুলো এজেন্ট মেকিং হিসেবে কাজ করতে পারবে। অফিসার্স অফ রুরাল এন্ড আরবান লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, লোকাল এবং আরবান গভর্নমেন্টের যে ইনস্টিটিউশন গুলো আছে যেমন ইউনিয়ন পরিষদ, তারপর হচ্ছে পৌরসভা, ওরা হচ্ছে কি আপনার এজেন্ট মেকিং কাজ করতে পারবে। আচ্ছা, ওই ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার, এটা হচ্ছে ওই যে বললাম ইউনিয়নের কথাটা, এরাও করতে পারবে। তারপরে হচ্ছে কি যেটা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি এডুকেটেড ইন্ডিভিজুয়াল ক্যাপাবল টু হ্যান্ডেল আইটি বেসড ফাইন্যান্সিয়াল সার্ভিস, যারা হচ্ছে কি আইটি বেসড ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো হ্যান্ডেল করতে পারে। আমাদের ম্যাক্সিমাম এজেন্ট হচ্ছে এরা, এই যে এরা হচ্ছে কি এজেন্ট গুলো নিয়ে হচ্ছে চালায়। মানে এডুকেটেড ইন্ডিভিজুয়াল ক্যাপাবল টু হ্যান্ডেল আইটি বেসড ফাইন্যান্সিয়াল সার্ভিস, এজেন্টস অফ ইন্স্যুরেন্স কোম্পানি, ওনার অফ ফার্মাসিস, চেইন শপ এন্ড পেট্রোল পাম্পস, গ্যাস স্টেশন, এরা হচ্ছে কি এজেন্ট ব্যাংকিং গুলো নিয়ে নেয় আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে কি আমাদের দেশে। তারপর হচ্ছে ওরা এজেন্ট ব্যাংকিং গুলো পরিচালনা করে। মানে এজেন্ট ব্যাংকিং এর জন্য কারা কারা এলিজিবল দেখছেন, কারা কারা এলিজিবল। যদি বলে যে হু আর দ্য এলিজিবল ফর এনলিস্টিং এজ এজেন্ট ব্যাংকিং, তাহলে এটা। আর যদি বলে যে মেনশন সাম এন্টিটিস দ্যাট আর এলিজিবল ফর এজেন্ট ব্যাংকিং, তাহলে এইগুলা। এখন যে লাস্টের একবার টপিকসটা, আমরা প্রায় শেষের দিকে আছি, একদম লাস্ট টপিক, যে হোয়াট আর দ্য ইস্যুস টু বি টেকেন ইনটু কনসিডারেশন ফর সিলেক্টিং এজেন্ট। এখন ধরেন সাইব ভাই হচ্ছে কি এজেন্ট ব্যাংকিং স্থায়ী ব্যাংকে আছেন, এখন উনি হচ্ছে কি একটা এজেন্ট ব্যাংকিং এর মানে দায়িত্ব দিবেন, এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স দিবেন, এজেন্ট ব্যাংকিং এর একজনকে দিবেন, মনোনীত করবেন। তাহলে কি কি বিষয়গুলো হচ্ছে উনি কনসিডার করবেন, তাহলে কি কি বিষয়গুলো কনসিডার করবেন? দেখেন এখানে 7টা বিষয় আছে। সেটা হচ্ছে কি কম্পিটেন্সি থাকতে হবে ওনার, কিসের কম্পিটেন্সি, কম্পিটেন্সি মানে যোগ্যতা থাকতে হবে ওনার। কোন যোগ্যতা থাকতে হবে? যে ওই যে আপনার যে ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলা এগুলা প্রোভাইড করার জন্য হচ্ছে কি ওনার যোগ্যতা থাকতে হবে, মানে এগুলো বাস্তবায়ন করার জন্য ওনার যোগ্যতা থাকতে হবে।
তারপরে হচ্ছে কি ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস, ওনার কিন্তু ফাইন্যান্সিয়াল মানে আর্থিকভাবে ওনার কিন্তু নলেজেবল হইতে হবে আর্থিকভাবে। যেটা হচ্ছে ক্যাশ হ্যান্ডলিং ক্যাপাবিলিটি ওনার কি আছে নাকি নাই। যদি থাকে তাহলে ওনার জাস্টিফাই করবে যে ওনার তো ক্যাশ হ্যান্ডলিং হ্যান্ডলিং অ্যাবিলিটি আছে, তাহলে হচ্ছে কি উনি দিতে পারবেন। না হয় দিলে কিন্তু একটা লস, মানে লস বলতে কি একটা ঝুঁকির সম্ভাবনা থাকবে। তারপর দেখেন অ্যাবিলিটি টু মিট কমিটমেন্ট আন্ডার অ্যাডভার্স কন্ডিশন। যদি কোনো ধরনের মানে আপনার তো কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সে কি করলো ওই এগুলা মেনে নিল, কিন্তু ওর কি এই যে মেনে নিছে এই জিনিসগুলো তার কমিটমেন্ট ঠিক থাকবে কিনা, তার সামর্থ্য আছে কিনা, সেটা আগে থেকেই জাস্টিফাই করতে হবে। তার মানে এটা হচ্ছে কি অ্যাবিলিটি টু মিট কমিটমেন্ট আন্ডার অ্যাডভার্স কন্ডিশন। তারপর দেখেন বিজনেস রেপুটেশন, তার বিজনেস রেপুটেশনটা আছে কিনা। ধরেন সে হচ্ছে কি একটা এলাকার আপনার ধরেন এলাকার একটা গ্রোসারি শপ, এখন সে চাচ্ছে একটা পাশাপাশি তার ওই শপের পাশাপাশি একটা এজেন্ট ব্যাংকিং খুলবে। এখন ওই তার যে বিজনেস করতেছে তার ওই বিজনেস গ্রোসারি শপের রিপুটেশন কি ভালো না খারাপ, সেই জিনিসগুলো মূল্যায়ন করতে হবে। যদি রিপুটেশন ভালো হয় তাহলে বলতে পারেন আপনি দিতে পারেন, না হলে কিন্তু আদারওয়াইজ দেওয়াটা রিস্কি হবে। অ্যাবিলিটি টু অফার টেকনোলজি বেসড ফাইন্যান্সিয়াল সার্ভিস, ওনার সামর্থ্য থাকতে হবে যে কি টেকনোলজি বেসড ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো দিতে পারবে কিনা। সিকিউরিটি অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল, মানে ওই যে আমরা যে সিকিউরিটি গুলো আছে, অডিটের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, রিপোর্টিং গুলো আছে, সে আসলে এগুলা ঠিকঠাক মতো করতে পারবে কিনা। তার শেষে হচ্ছে কি লোন ডিফল্টার or the convicted person cannot apply for agencyship। and কেউ যদি ওই যে চুরি চামারি করে থাকে, মানে ব্যাংকের টাকা মেরে দেয়, ডিফল্টার, তারপরে খেলাফি, এই জন্য এই ধরনের যদি লোক থাকে, সেই ক্ষেত্রে হ্যাঁ এই ধরনের লোক থাকে সে কিন্তু এজেন্ট ব্যাংক নিতে পারবে না, তাকে দেওয়া যাবে না। অথবা যে যে পার্সন তার বিরুদ্ধে মামলা চলতেছে সরকারি, তাহলে সেও কিন্তু এই এজেন্সিশিপটা নিতে পারবে না। তাহলে দেখেন এই 7টা একটু মাথায় রাখেন। তাহলে আজকে একজন বস রিকোয়েস্ট করতেছিলেন মোটামুটি যে তাড়াতাড়ি শেষ করে দিতে, অলমোস্ট আমাদের ক্লাস শেষ। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে বস আজকে শেষ করি, কারণ আগামীকালকে রবিবার, প্রথম অফিস, সবারই একটু প্রেশার থাকে। সবার জন্য শুভকামনা। দোয়া, মানে সবার জন্য দোয়া থাকলে আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আর হচ্ছে কি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর আমাদের অন্য ক্লাসগুলো যদি কারো অ্যাটেন্ড করতে চান তাহলে আমাকে ইনবক্স করেন। আর হচ্ছে এই যে বাইরের ক্লাস কিন্তু প্রতি শনিবার রাত 10টায় থেকে হবে। যদি আমি এটাকে টাইমটা শিডিউল চেঞ্জ করি, অবশ্যই আমি গ্রুপে নক দিব। সবাই কিন্তু লিঙ্ক থেকে শুরু করে যা যা দরকার যত ইনফরমেশন সব গ্রুপে পেয়ে যাবেন আপনাদের। ঠিক আছে। ভাইয়া ইকোনমিক্সের কয়টা ক্লাস হয়েছে? সরি বস, ইকোনমিক্সের কয়টা ক্লাস হয়েছে? ইকোনমিক্সের 2টা ক্লাস হয়েছে। ও, আমি প্রথমটা আপনারা করছি কিন্তু তো এই এই রেকর্ডেড ক্লাসগুলো, হ্যাঁ আপনারা রেকর্ডেড ক্লাসগুলো গ্রুপে পেয়ে যাবেন। যদি কোনো ক্লাস মিস হয় টেনশন করার কোনো দরকার নাই, কারণ আমি রেকর্ডেড ক্লাসগুলো সাথে সাথে এর পরের দিনই আপলোড করে দিই। তাহলে ওকে বস, থ্যাংক ইউ সবাইকে, আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।